আজকের গল্পে ওঝা, গুণিন, সর্পচিকিৎসা বা ধর্ম সংক্রান্ত যে সকল বক্তব্য রয়েছে তা গল্পের প্লট তৈরির জন্যই ব্যবহৃত হয়েছে। সকল বক্তব্যই লেখকের নিজস্ব। সূচিপত্রের গল্প কোনোভাবেই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমরা আমাদের শ্রোতাবন্ধুদের অনুরোধ করব, আপনারা উদার মনে শুধু গল্প শোনার আনন্দেই আজকের গল্প উপভোগ করুন। খবরের কাগজে ছাপা হয়েছিল একটা খবর, 1000 টাকা পুরস্কার, অসমের সর্প দেবতা। গৌহাটির একখানা অসমিয়া পত্রিকায় সম্প্রতি একটা রোমাঞ্চকর কাহিনী বের হয়েছে। জনৈক বনরক্ষক সাহেবের একজন মুসলমান খানসামা ও একটি নাগা ভৃত্য ছিল। দুজনের বন্ধুত্বও ছিল খুব। একদিন বিকেলে দুজনে বেড়াতে বের হয়ে বনের পথে ঘুরতে ঘুরতে অনেক দূর পর্যন্তই চলে যায়, আর ফিরে আসবার সময় তারা পথ হারিয়ে ফেলে। ফলে অনেক ঘুরে ঘুরেও ঠিক পথ খুঁজে পাবার আগেই সন্ধ্যা ঘনিয়ে আসে। আসামের এই জঙ্গলে রাত্রে হাতি আর চিতাবাঘের ভয় আছে, আর তার উপর সেদিন ছিল আবার অমাবস্যা। জ্যোৎস্নার আলোয় যে পথ খুঁজে নিতে সুবিধা হবে তাও নয়। সমস্ত দিক আলোচনা করে শেষে দুজনে একটা গাছে উঠে বসে থাকবার মতলব করছে। এমন সময়ই হঠাৎ কোথা থেকে কয়েকজন লোক অতর্কিতে অন্ধকারে গাছের আড়াল থেকে বের হয়ে এসে তাদেরকে আক্রমণ করল। এমনভাবে আক্রান্ত হওয়ার জন্য তারা কিন্তু মোটেই প্রস্তুত ছিল না। তাদের হাতে ছিল শুধুমাত্র এক গোছা করে লাঠি, আর তাই শত্রুরা অত্যন্ত সহজে তাদেরকে ধরে বেঁধে ফেলল। খানসামাকে বেঁধে রেখে নাগার চাকরটাকে তারা একটু তফাতে নিয়ে গিয়ে ডাঙ্গি দিয়ে তার নাক কেটে ফেলল। প্রচণ্ড যন্ত্রণায় নাগা চাকরটা যখন আর্তনাদ করছে, ঠিক সেই সময় তার নাকের ক্ষতস্থানের ওপর লোকগুলো একটা বোতলের মুখ চেপে ধরল। দেখতে দেখতেই বোতলটা রক্তে ভরে গেল। রক্ত ভর্তি হবার পর বোতলের মুখ বন্ধ করে নাগার চাকরটাকে ফেলে রেখে বাকি লোকগুলো অন্ধকারে চলে গেল। নাগা চাকরটা তখনও বেঁচে আছে নাকি বা মরে গিয়েছে ঠিক বোঝা গেল না। গাছে বাঁধা খানসামাটা এতক্ষণ শুধু সুযোগের প্রতীক্ষা করছিল। লোকগুলোর মশালের আলো অন্ধকারে গাছের আড়ালে অদৃশ্য হয়ে যেতেই দাঁত দিয়ে সে হাতের বাঁধন চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে ফেলবার চেষ্টা করল। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও যখন কোনো ফলই হলো না, তখন গড়াতে গড়াতে খানিকটা সরে পাহাড়ের গায়ে একটা পাথরের খাঁজ খুঁজে নিয়ে তাতেই ঘষে ঘষে সে হাতের বাঁধন কেটে ফেলল। তারপর পায়ের বাঁধন খুলতে আর কতক্ষণ। বন্ধনমুক্ত হয়েই সে তার বন্ধুর কাছে ছুটে আসলো। বন্ধুর দেহ তখন একেবারে হিমশীতল হয়ে গেছে। বেঁচে আছে নাকি বা মরে গেছে বোঝবার কোনো উপায় নেই। কোনো উপায় না দেখে বন্ধুর দেহ কাঁধের ওপর তুলে নিয়ে সে যেদিকে শত্রুরা গিয়েছে সেই দিকেরই পথ চলল। খানিকটা এসেই পায়ে চলা একটা মেঠো পথ পেল। সেই পথ দিয়ে প্রায় আধ ঘন্টা অগ্রসর হবার পর বনের মাঝেই সে একটু ফাঁকা জায়গায় এসে পড়ল। অন্ধকারে ভালো করে নজর করে দেখল, এবার সে একটা ছোট গ্রামের মধ্যে এসে পড়েছে। একটা মানুষকে কাঁধে করে বয়ে আনবার জন্য পরিশ্রম তার বড় কম হয়নি। সারা দেহ তখন তার ঘামে ভিজে গেছে, তৃষ্ণাও পেয়েছিল খুব। অথচ কারোর দরজায় ধাক্কা দিয়ে যে সে একটু আশ্রয় চাইবে সেইটুকু সাহসও তার ছিল না। যারা তার বন্ধুটিকে খুন করবার উপক্রম করেছিল, যে বাড়িতে ধাক্কা দেবে সেই বাড়িটা যদি তাদেরই কারো হয় তাহলে তো আর রক্ষা নেই। তারপর অনেক ভেবে চিনতে শেষে একটা গাছতলাতেই কাঁধের বোঝা নামিয়ে সেখানে বসেই খানিকটা বিশ্রাম করা সে স্থির করল। না না, এই অজানা অচেনা জায়গায় কাউকে ডাকাডাকি করবার দরকারই বা কি? বসে বসেই তার ঘুম পাচ্ছিল। মাঝে মাঝে একবার চাকরটাকে নেড়েচেড়ে দেখছিল তখনও তার জ্ঞান হয়েছে কিনা। কিন্তু জ্ঞান হওয়া তো দূরের কথা, লোকটা সেই যে হিমশীতল হয়ে পড়ে আছে, দেহে এখনো পর্যন্ত একটু উত্তাপও দেখতে পাওয়া যায়নি। তবে লোকটা কি সত্যিই মরে গেল নাকি? কথাটা ভাবতেই খানসামার কাঁধ ছমছম করতে লাগল।
সর্বনাশ! একটা মরার পাশে বসে বসে এই অমাবস্যার রাত তাকে কাটাতে হবে। কিন্তু সত্যিই ও মরেছে কিনা তাতেও তার সন্দেহ রইল। আর নিঃশ্বাস পড়ছে কিনা নাকে হাত দিয়ে যে দেখবে তারও তো কোনো উপায় নেই। লোকগুলো তো নাকটা কেটে নিয়ে গিয়েছে। খানসামা 7-5 ভাবতে ভাবতেই ঝিমোচ্ছিল। হঠাৎই মুখের ওপর একটা আলো এসে পড়তেই সে চমকে উঠল। তাকিয়েই দেখে ওদিকের একখানা ঘরের একটা জানলা খুলে গিয়ে বাইরে আলো এসে পড়েছে। এত রাত্রে এই জঙ্গলি খাসিয়ারা আলো জেলে করছে কি? যাক, ওদেরই কারো কাছে আশ্রয় চাইলে হয়তো পাওয়া যাবে, এই ভেবে খানসামা ধীরে ধীরে উঠে নিঃশব্দে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। এই ঘরের ভিতরের বাসিন্দারা এত রাত্রে আলো জেলে কি করছে একবার তা তো দেখে নিতে হয়। কিন্তু ভিতরের ব্যাপার দেখেই তার বুকের রক্ত সঙ্গে সঙ্গেই হিম হয়ে গেল। দেখতে পেল ঘরের ভেতর উপবীতধারী একজন ব্রাহ্মণ একটা দীর্ঘ কালো সাপের গায়ে ধীরে ধীরে হাত বোলাচ্ছে। আর সাপটা ফনা উঁচু করে এদিক ওদিক আনন্দে দুলছে। ক্রমেই যেন সাপটা একটু একটু করে ফুলে উঠছে বলেই মনে হলো। তার নিঃশ্বাসের সেই ফোঁস-ফোঁস শব্দ ক্রমে যেন গর্জনের মতোই শোনাতে লাগলো। এবার বাহাতের কাছে যে বোতলটা এতক্ষণ পড়েছিল, ব্রাহ্মণ সেটা সাপের মুখের কাছে ধরল। আর সঙ্গে সঙ্গেই সাপটা বোতলের মধ্যে মুখ ঢুকিয়ে কি যেন খেতে লাগলো। সাপটা যে কি খাচ্ছিল খানসামা তখন বোঝেনি। বুঝতে পারল সাপটা মুখ বার করতেই সাপের মুখের অর্ধেকটা তখন রক্তে একেবারে লাল হয়ে আছে। সাপটা তাহলে এতক্ষণ রক্তপান করছিল। খানসামাটার এবার মনে পড়ল তার বন্ধুর নাক কেটে ওইরকমই একটা বোতলে করে লোকগুলো রক্ত সংগ্রহ করে এনেছিল। তবে কি এ রক্ত সেই রক্তই? কথাটা মনে হতেই খানসামার হাঁটু দুটো যেন ঠকঠক করে পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি লাগলো। তার নিজের দেহের ভার সওয়ার মতো ক্ষমতা তার পা দুটোতে যেন আর নেই। কিন্তু এখন এতটুকু শব্দ হলেই বিপদ, জীবন মরণ সমস্যা। কোনো রকমে প্রাণপণে চেষ্টা করে দাঁতে দাঁত চিপে সে চুপ করে দাঁড়িয়ে রইল। ওদিকে তখন বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে ব্রাহ্মণ সাপটার কপালে সিঁদুর কিংবা রক্তচন্দন লেপে দিল। দেখতে দেখতেই মন্ত্রের জোরেই হোক বা কোনো ওষুধের গুণেই হোক, সাপটা ক্রমে ক্রমে ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগল। শেষে ক্ষীণতম হয়ে একটা সরু দড়ির মতো পাকিয়ে পাশের একটা ছোট্ট টিনের কৌটোর মধ্যে ঢুকল। অত বড় একটা সাপ যে এতটুকু একটা কৌটোর মধ্যে থাকতে পারে, প্রত্যক্ষ না দেখলে কেউ তা বিশ্বাস করবে না, করতে পারবেও না। কৌটোটা তুলে রেখে এদিকে এসে ব্রাহ্মণ জানলা বন্ধ করে দেওয়ার আগেই খানসামা নিঃশব্দে চুপচাপ সরে পড়ল। কি করে যে সেই অবস্থায় এই অন্ধকার জঙ্গলের বুকে তার রাত্রি কাটল তা একমাত্র সেই জানে। ভোরের আলো ফোটবার সঙ্গে সঙ্গেই সে তার বন্ধুকে ভালো করে দেখল। দেখতে পেল সে বহুক্ষণ আগেই মরে গেছে। তখনই কাছাকাছি একটা সর্বোচ্চ গাছে উঠে সে পথ ঠিক করল। তারপরই কাঁধে বন্ধুর মৃতদেহ নিয়ে সে চলল সাহেবের আস্তানার উদ্দেশ্যে। বনরক্ষক সাহেব সমস্তটা শুনে সেই রাতেই লোকজন নিয়ে সেই গ্রাম ঘিরে ফেলে সর্প সমেত সপরিবারে ব্রাহ্মণকে গ্রেপ্তার করলেন। আদালতে বিচার চলছে। ব্রাহ্মণ তার দোষ স্বীকার করেছে, বিচারপতি এখনও রায় দেননি। স্বীকারোক্তিতে ব্রাহ্মণ বলেছে যে এটা শুধু তার একার ঘটনা নয়, পাহাড়ি ব্রাহ্মণদের মধ্যে এই ধরনের সর্পপূজা বহুদিন ধরেই চলে আসছে। প্রতি অমাবস্যায় একটি করে নাগার রক্ত সর্পদেবতাকে পান করাতে হয়। আর এই জন্যই নাগারা বিশেষ প্রয়োজনেও সন্ধ্যার পর বাড়ির বাইরে যেতে চায় না। পুলিশ কর্তৃপক্ষ এ বিষয়ে ভালো করে অনুসন্ধান করলেই বহু গ্রামেই এই ধরনের সর্পদেবতার সন্ধান পাবেন। তবে এই অনুসন্ধান গোপনে করতে হবে, কেননা নাগারা এই সর্পপূজক ব্রাহ্মণদের মন্ত্রতন্ত্রকে অত্যন্ত ভয় করে। বেশি কথা বলতে কি,
এই সর্পদেবতার পূজার জন্য নিজের আত্মীয়ের বিনাশ ঘটলেও ভয়ে তারা পুলিশকে জানাতেই চান না। এই ধরনের নরহত্যাকে বন্ধ করবার জন্য পুলিশ কর্তৃপক্ষ 1000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। যিনি সর্পসহ একজন সর্পপূজককে ধরে দিতে পারবেন তাকেই 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু বড়ই দুঃখের কথা, আজ পর্যন্ত একজন লোকও পুরস্কার নিতে অগ্রসরই হয়নি। অসমীয়ারা কি তাহলে জেনে শুনেও এই কুপ্রথাকে সমর্থন করতে চায়? খবরের কাগজে খবরটা পড়েই সরোজ একেবারে লাফিয়ে উঠে বলল, বিনয়দা, এতদিনে করবার মতো একটা কাজ পেয়েছি। শুনুন, আমি অসম যাব। হ্যাঁ, কি কাজ? সকলেই অবাক হয়ে সরোজের মুখের দিকে তাকালো। কাগজের খবরটা তখনও কেউ পড়েনি। শুনুন তবে কি কাজ? সরোজ এবার খবরটা পড়ে শোনাল। সরোজদা, 1000 টাকার জন্য শেষে আপনি অসমের জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবেন। ও সানি, 1000 টাকাটাই শুধু দেখলে? কেমন অ্যাডভেঞ্চার হবে বলো দেখি। বসে বসে চা খেয়ে, খবরের কাগজ পড়ে, বায়োস্কোপ দেখে আমি একেবারে বুড়ো হয়ে গেছি। বেঁচে আছি নাকি মরে গেছি তা তো বুঝতেই পারছি না। ঠিক কথা, আমিও তোমার সঙ্গে যাব সরোজ। এমনভাবে বেঁচে থাকতে আমারও ইচ্ছা করে না, বিনয়বাবু বললেন। সানি বলল, তাহলে আমিও যাব। ডেভিড বলল, হোয়াই নট আই? আরে না না, সকলের যাবার দরকার নেই। সানির কলেজ আছে, তার উপর সামনেই তো পরীক্ষা। আর ডেভিড, তোমার তো চাকরি ছেড়ে যাবার দরকার নেই। যাব কেবল আমি আর সরোজ, বুঝলে? বিনয়বাবুর কথার ওপর আর কেউ কথাই বলে না। তথাপি ডেভিড বলল, কিন্তু বিনয়বাবু, আপনারা যদি বিপদে পড়েন? যদি সত্যি কোনো বিপদে পড়ি তখন তোমাদের টেলিগ্রাম করব, তোমরা যেও। আর যদি টেলিগ্রাম করবার কোনো উপায় না থাকে তো? হ্যাঁ, তাহলে লোক দিয়ে খবর পাঠাবো শহরে। শোনো, তো সে ঠিক ব্যবস্থা করব, ও নিয়ে তোমরা ভেবো না। হ্যাঁ, আফ্রিকার নিবিড় জঙ্গলে মানুষ খেকোদের মধ্যে যে লোক স্বচ্ছন্দে দিনের পর দিন কাটিয়ে আসতে পারে, সে কি আর অসমের জঙ্গলে ভয় পাবে? এ কথার পর আর কিছুই বলা চলে না। কথাই আছে, শুভস্য শীঘ্রম। বিনয়বাবু ও সরোজ আর দেরি করতে পারল না। সেই দিনই লটবহর নিয়ে ট্রেনে চেপে বসল। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রের গল্পকে সঙ্গে করে নিয়ে। সূচিপত্রের গল্প, সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। আজ আপনারা শুনবেন ধীরেন্দ্রলাল ধরের কলমে একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী, জকের জঙ্গলে। ধীরেন্দ্রলাল ধর জন্ম 1913 সালে 12 জানুয়ারি কলকাতায়। কলকাতার আর্য মিশন ইনস্টিটিউশন এবং বিদ্যাসাগর কলেজেই তার শিক্ষা জীবন কাটে। 1928 সালে তিনি ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করেন। যুক্ত ছিলেন অসহযোগ আন্দোলনে, সঙ্গে চালিয়ে যান তার সাহিত্য চর্চা। 1979 সালে তিনি পান শিশু সাহিত্যের জন্য জাতীয় পুরস্কার। তার রচিত বিখ্যাত কাহিনীগুলো হল গল্প হলেও সত্যি, আমার দেশের মানুষ, পশ্চিম দিগন্তে, সিপাহী যুদ্ধের গল্প ইত্যাদি। আজকের গল্প শুরু করার আগে রিকোয়েস্ট করব, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে আসছেন, গল্প শুনছেন, কিন্তু তবুও চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয়, পরের গল্প বা পরের পর্বের নোটিফিকেশনের জন্য। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের দেবে আরও ভালো গল্প শোনানোর অনুপ্রেরণা। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, পোস্টার ডিজাইন রায় ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজা বাবু। শুরু হচ্ছে আজকের গল্প, ধীরেন্দ্রলাল ধরের কলমে আরও একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী, জকের জঙ্গলে, প্রথম পর্ব। কামরূপ চমৎকার জায়গা।
পাহাড়ের বুকে অত্যন্ত সাধারণ একটা মন্দিরকে ঘিরে ছোট্ট একটা শহর গড়ে উঠেছে। উঁচু নিচু পথের পাশে উপরে আর নিচে বাড়ির সারি, আশ্রম আর পার্বত্য গাছ। শেষে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পথ কোথায় নিরুদ্দেশের সন্ধানে ছুটে চলে গিয়েছে। মাঝে মাঝে সেই পথ দিয়ে দু চারজন পাহাড়িয়াকে আসতে কিংবা যেতে দেখা যায়। এটা দেখলেই বোঝা যায় জঙ্গলের ভিতরে পথটা এখনো বেঁচে আছে। দুই বন্ধুতে এখানেই এসে উঠেছে। সরোজের ইচ্ছা এখান থেকেই খোঁজ খবর করতে বের হবে। বিনয়বাবুও তাতে আপত্তি করেননি। প্রথমে কয়েকদিন তো কোনো সুবিধাই হলো না। পুলিশের কাছে থেকে তো আর সন্ধান পাওয়া যাবে না। তারা জানলে তারা নিজেরাই তো একটা কিছু ব্যবস্থা করত। সন্ধান নিতে হবে এদেশীয় জঙ্গলিদেরই কাছ থেকে। তাও হঠাৎ কেউ বলবে না। আলাপ জমাতে হবে, বকশিস দিয়ে বশও করতে হবে। সরোজ আর বিনয়বাবু সেরকমই একজন লোকের সন্ধান করছিলেন। আর হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে একদিন একজন লোকের সন্ধানও পাওয়া গেল। বিকেলবেলা দুই বন্ধুতে পাহাড়ের এক কিনারায় বসে দূরের দিকে তাকিয়েছিলেন। দূরে ব্রহ্মপুত্র একে বেঁকে সোনালী সূর্যের আলো গায়ে মেখে অশ্রান্ত গতিতে পাহাড়ের কোল ঘেঁষে ছুটে চলেছে। চারদিকে যত দূর দৃষ্টি চলে কেবল পাহাড়েরই সারি। নরম মাটির বুকে কঠিন পাথর জন্মেছে। জগতের বেদনা আর অত্যাচার সয়ে সয়ে আর সইতে না পেরে মাটিও বুঝি এখানে পাথর হয়ে গেছে। মাথা তুলে দাঁড়িয়ে জগতের অন্যায়কে বুঝি শাসন করতে চায়। আবার সেই পাথরের বুকেও রসের সন্ধান দিয়ে ঘাস জন্মেছে। গাছের সারি হাওয়ায় মাথা দুলিয়ে শাখা কাঁপিয়ে পাতার মর্মরধ্বনি তুলে জঙ্গল সৃষ্টি করেছে। তারই পাশে পাশে চোখে পড়ছে দুপাঁচখানা কুড়ে ঘর আর খানিক শ্যামল ধূসর ক্ষেত। কার্পেটের ওপর বোনা ছবির মতো সেই দৃশ্যকে দুপাশে রেখে হুইসেল বাজিয়ে মাঝে মাঝে অজগর সাপের নিঃশ্বাসেরই মতো ধোঁয়া ছাড়তে ছাড়তে এঁকে বেঁকে এক একখানি করে ট্রেন ছুটে চলেছে। এই বিরাট স্তব্ধতার মাঝে এক একবার বিরাম ঘটছে। একদিকে প্রকৃতির এই সুদৃশ্য অখণ্ড স্তব্ধতা, আর একদিকে মানুষেরই হাতে গড়া ফুঁসে ওঠা গর্জিত রেলগাড়ি দেখতে ভালো লাগে, চোখ ফেরাতে ইচ্ছা করে না। এদিকে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসে। বিনয়বাবু বললেন, দেখো সরোজ, এই ফাঁকে দু একদিনের মধ্যে ওই দ্বীপটা ঘুরে আসতে হবে। বিনয়বাবু ব্রহ্মপুত্রের বুকে একটা দ্বীপ লক্ষ্য করে কথাটা বললেন। সরোজ বলল, আচ্ছা আচ্ছা। জানেন বিনয়বাবু, ওই দ্বীপটার ওখানে একটা মন্দিরও আছে, উমানন্দ ভৈরব। বেশ জায়গা, আমারও যাবার জন্য লোভ হয়। চলুন না, কালই ঘুরে আসি। কিন্তু বিনয়বাবু, ওর ওদিকে ওই যে একটা কত বড় ঘূর্ণি রয়েছে দেখেছেন? এখান থেকেই কত বড় দেখাচ্ছে। আমার তো মনে হয় ওর পরিধি 1 মাইলের কম হবে না। না না, ওর জন্য কিছু আটকাবে না বাবু। আপনারা যদি কালই যেতে চান তো বলুন, আমার নৌকা আছে। দুজনেই চমকে উঠল। এতক্ষণ একটা লোক যে তাদের কথাবার্তা শুনেছে, তারা দুজন তো তার টেরই পায়নি। মুখ ফিরিয়েই বিনয়বাবু দেখলেন একজন সাধারণ মাঝি গোছের লোক। জিজ্ঞাসা করলেন, তা বাপু কতক্ষণ লাগবে দেখে ফিরে আসতে? আগে সকালে বেরোলে সন্ধ্যায় ফিরে আসতে পারবেন বাবু। আচ্ছা বেশ, তাহলে কালই যাব। এই বলো সরোজ। বেশ বিনয়দা। বাবু, আপনাদের বাড়িটা দেখিয়ে দিন বাবু, কাল সকালে ডেকে দেব। আচ্ছা চলো। কথাটা বলেই বিনয়বাবু উঠে জুতো পরতে লাগলেন। সরোজও উঠে দাঁড়ালো। পথে চলতে চলতে মাঝি বলল, সন্ধ্যার আগেই বাড়ি ফিরবেন বাবু, ওখানে বনে বড্ড সীতার ভয়। তার উপর একটা হুজুগ উঠেছে বাবু। এখানকার একদল বামন, তারা নাকি মানুষের রক্ত খাইয়ে সাপ পোষে। হ্যাঁ, পশুর হাত থেকে বাঁচা যায় বাবু, কিন্তু মানুষের হাত থেকে বাঁচা তো শক্ত জানেন। ধরুন একসঙ্গে 5-10 জন মানুষকে ঠেকিয়ে রাখা, তা তো কঠিন, তাই না বাবু? সত্যি? হ্যাঁ বাবু। কি বলো, সত্যি? এমন লোক এখানেও আছে নাকি? কই, তা তো শুনিনি। সরোজ এমনভাবে কথাগুলো বলল
যেন সে কিছুই জানে না। না না, আমিও শুনিনি বাবু, তবে কদিন ধরেই তো শুনছি এমনি একটা সাপ পুজো করা বামুন রে, তার নাকি পুলিশে ধরেছে। লোকটা মুখে জানি না বললেও সরোজের সন্দেহ হলো সে অনেক কিছুই জানে, কিন্তু তার কাছ থেকে আর কোনো কথা জানবার আগেই মাঝি ওদের বাড়িটা দেখে নিয়ে তাড়াতাড়ি বিদায় নিল, কারণ সন্ধ্যার অন্ধকার গভীর হয়ে ওঠার আগেই তাকে তার বাড়ি পৌঁছতে হবে। যাবার সময় সে বলে গেল, বাবু, কাল সকাল 8টার সময় আসবো, তৈরি থাকবেন। ওরা দুজনে সকালে সবে স্নান শেষ করেছে, এমন সময় মাঝি এসে হাজির। বলল, বাবু, একটু আগেই এলাম, তাগিদা না দিলে তো দেরি করবেন, সেই জন্য। তখনও 8টা বাজতে 20 মিনিট বাকি। তাড়াতাড়ি আহারাদি সেরে নিয়ে মাঝির সঙ্গে দুজনে বেরিয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা বাদে আমিনগড়ি ঘাটে এসে সরোজ ও বিনয়বাবু নৌকো ধরল। নৌকোতে আরও একজন বাঙালি ভদ্রলোক ছিলেন, বেশ সুপুরুষ, জোরালো চেহারা, পাঞ্জাবির ভেতর থেকে বুকের ছাতিটা বেরিয়ে আসছে, বয়সও বেশি হয়নি। প্রথম দৃষ্টিতেই কেমন যেন আলাপ করতে ইচ্ছে করে। কিছুক্ষণের মধ্যেই ওদের আলাপ জমল। তিনি কলকাতার নামকরা চোখের ডাক্তার, অত কম বয়সেই চোখ সম্বন্ধে নতুন নতুন গবেষণা করে যথেষ্ট সুনাম করেছেন। তিনি নাকি জন্মান্ধেরও দৃষ্টি ফিরিয়েছেন। সরোজ তো শুনেই অবাক, বলল, সে কি জন্মান্ধ যে, তার কি কখনো চোখ হয়? সে কি দেখতে পায়? নিশ্চয়ই হয়। মেডিকেল কলেজে বড় বড় ডাক্তারদের চোখের সামনে তা করে দেখিয়েছি। স্টেটসম্যান কাগজেও আমার সম্বন্ধে আমার ছবি দিয়ে অনেক কথাই লিখেছিল, তার কাটিংও আছে, আপনাদের দেখাবো। ও আচ্ছা, কিন্তু কেমন করে তা সম্ভব? ডাক্তার না হলে তো আপনারা তা বুঝবেন না। তবে জেনে রাখুন, যে লোক জন্মান্ধ হয়ে জন্মেছে না, সে চোখ কিছুতেই আর শত চেষ্টা করলেও সেই চোখ কোনো রকমেই ঠিক হয় না। হ্যাঁ, যদি না কোনো লোক পাওয়া যায় যে আগে চোখে দেখতে পেত, তবে সম্প্রতি কোনো কারণে তার চোখ খারাপ হয়েছে, কোনো দৃষ্টিহীন লোকের চোখে অস্ত্রোপচার করে সেই চোখে অন্য লোকের চোখ প্রতিস্থাপন করলেই সে দেখতে পাবে। আমার এই চেষ্টা কিন্তু সফল। আচ্ছা, আপনি কি প্রথম এটা আবিষ্কার করেছেন? আরে না না, ইউরোপের আরেকজন ডাক্তার এই নিয়ে যথেষ্ট কাজ করেছেন এবং তিনি অনেক অন্ধকে দৃষ্টিও দিয়েছেন, কিন্তু আমাদের দেশে আজ পর্যন্ত এই নিয়ে কেউ কোনো চেষ্টা করেনি, বুঝলেন? সেই দিক থেকে আমিই প্রথম। তাহলে তো আপনিই এখন অদ্বিতীয়। তা একরকম। প্রশংসা শুনে ডাক্তারের মুখে হাসি দেখা দিল। বিনয়বাবু বললেন, আচ্ছা, তা কতজনকে সারিয়েছেন আজ পর্যন্ত? মাত্র 3 জনকে। দেখুন, সব সময় তো আর ভালো লোকের চোখ পাওয়া যায় না, এখানে হচ্ছে এই মুশকিল। কানা, অন্ধ তা তো বহু, কিন্তু ইচ্ছা থাকলেও তো আর তাদের চোখ দিতে পারছি না। হ্যাঁ, ভালো লোককে আর স্বেচ্ছায় অপরের জন্য চোখ দিতে চাই বলুন? হ্যাঁ, তা তো সত্যি। হ্যাঁ ডাক্তারবাবু, এটা সত্যিই বলেছেন। সরোজ আর বিনয়বাবু দুজনেই মাথা নাড়ল। ডাক্তার তখন তার নিজের গবেষণার কথা ভালো করে ব্যাখ্যা করতে শুরু করলেন। উমানন্দ ভৈরব জায়গাটা অত্যন্ত সুন্দর। নদীর বুকে একটা পাহাড়ি দ্বীপ, তারই এক পাশে একটা মন্দির আর কয়েক ঘর জেলের বাস, বাকিটা পাহাড়ি জঙ্গল। ব্রহ্মপুত্রের জল তীব্র গতিতে ছুটে এসে পাহাড়ের গায়ে ধাক্কা খাচ্ছে। মনে হয় এখনই নদীর স্রোতের মুখে দ্বীপটাকে টেনে নিয়ে সামনের ঘূর্ণিটার মধ্যে ফেলবে, আর ঘূর্ণির শোষো টানের মুখে মন্দির ও গাছপালা কোথায় হারিয়ে যাবে। মনে ভয় হয়, কিন্তু দ্বীপের বুকে পা দিয়ে হয় আনন্দ। দ্বীপ তো নয়, যেন একটা পাহাড়ি জাহাজ জলস্রোতের মাঝে ভেসে চলেছে। এমনি করেই বুঝি অনন্তনাগের কোলে অনন্ত জলের বুকে সৃষ্টির প্রথম দিনে নারায়ণ ভেসেছিলেন। চমৎকার, চমৎকার। দুপাশে নদের সীমানা যেখানে শেষ হয়ে গেছে, তারই কোল ঘেঁষে পাহাড়ের পর পাহাড়ের সারি উঠেছে। সীমাহীন প্রকৃতির খেয়ালে মাটি মাথা তুলেছে, মেঘকে ছাড়িয়ে আরো উঠতে চায়, আরো আরো, আকাশের ওই নীল পর্দার ওপরে। সৃষ্টিকর্তা ঈশ্বর আকাশে কোথায় লুকিয়ে আছেন
এই পাহাড় বোধহয় তারই একবার সন্ধান নিতে চায়। মাটির ওপরে উঠবার এই অপরিসীম আগ্রহ দেখে জল নিচের দিকে নামতে চাইছে, ঘুরে ঘুরে ঘন গর্জনে নিচে নামবার সাধনা করছে। পৃথিবীর নিচে এই মাটির বাঁধার শেষে কি আছে তা বুঝি দেখতে চায়। জলেও মাটিতে প্রতিযোগিতা চলছে। মাটি যদি আকাশে উঁকি মারতে চায়, জলই বা পাতালে যাবার চেষ্টা করবে না কেন? ছোট পাহাড়ের উপর উমানন্দ ভৈরবের মন্দির। মন্দিরের চত্বরে বসে বসে চারিপাশে শুধু চেয়ে থাকতে ভালো লাগে। মুখের কথা কোথায় যেন হারিয়ে যায়। তাকিয়ে তাকিয়ে শ্যামল জন্মভূমির প্রতি মমতা জাগে, সোনার ভারতবর্ষকে ভালোবাসতে ইচ্ছা করে। হঠাৎই সরোজ গান গেয়ে উঠল, ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। দুহাত জোর করে ভারত মাতার উদ্দেশ্যে সরোজ প্রণাম করল। বিনয়বাবুও। ডাক্তার হেসে বললেন, আরে খুব যে দেশভক্তি দেখছি, কবি না অ্যানার্কিস্ট? দুজনের কেউই কিন্তু কোনো জবাব দিল না। ডাক্তারের এ ধরনের উপহাস তাদের মোটেই ভালো লাগল না। দুপুরের দিকে হঠাৎই মুষলধারে বৃষ্টি শুরু হলো। মনে হয়েছিল কিছুক্ষণ বাদেই বোধহয় বৃষ্টি থামবে, কিন্তু ঘন্টা দুয়েক বাদেও বৃষ্টি থামবার বিশেষ কোনো লক্ষণ দেখা গেল না। তবে মাঝে একটু কম হলো। মাঝি বলল, বাবু এখন না বেরুলে আর পৌঁছানো যাবে না। আচ্ছা বেশ, চলো, আমরা তৈরি। মন্দিরের পুরুত ঠাকুর বললেন, শুনুন, এখন কিন্তু না গেলেই আপনারা ভালো করতেন। দেখছেন তো আকাশে মেঘের অবস্থা, আবার হয়তো এখনই মুষলধারে বৃষ্টি শুরু হবে। তার উপর সামনে ঘূর্ণি, জল ঝড়ে ঘূর্ণির টান আরো বেড়ে গেছে। শুনুন, আজ এখানেই থেকে খাওয়া দাওয়া করলেই পারতেন। হ্যাঁ, আমার বাড়িতে আপনাদের কোনো অসুবিধা হবে না। ডাক্তার হেসে বললেন, হ্যাঁ, আর তাতে তোমার 2 পয়সা লাভ হবে। আমরা তো খেয়ে দিয়ে কিছু না দিয়ে পারবো না, তাই না? বাবু, তাই যদি আপনারা মনে করেন তবে আপনারা যান। নৌকায় উঠে ডাক্তার বললেন, ওহে পুরুত ঠাকুর বাবা, তোমরা হচ্ছ পান্ডা, কোথায় কোন ফিকিরে পয়সা আদায় করা যাবে তারই খালি মতলব করছো, তাই না? পুরুতমশাই আর কোনো কথাই বললেন না। নৌকো ছেড়ে দিল। ঘূর্ণিকে পাশ কাটিয়ে নৌকোখানা কিছু দূর আসতে না আসতেই পুরুতের কথা মিলে গেল। আকাশের যে কালো মেঘগুলো এতক্ষণ সূর্যকে ঢেকে অন্ধকার করে রেখেছিল, এবার তারা মুষলধারে ঝরে পড়ল। আকাশের চোখের জল মোছাবার জন্য বাতাসের আঁচল সঙ্গে সঙ্গেই এগিয়ে এলো। সেই আঁচলের ধাক্কা শুয়ে জলের মধ্যে তখন নৌকো ঠিক রাখাই কঠিন। নৌকো সামলাতে গিয়ে তীরে পৌঁছনো আমাদের আর হলো না। নৌকো হেলে দুলে গিয়ে পড়ল একেবারে মাঝ দরিয়াতে। মাঝি একবার জিজ্ঞাসা করল, ও বাবু, সাঁতার জানেন তো? বিনয়বাবু আর সরোজ মাথা নাড়ল। হ্যাঁ হ্যাঁ জানি, তবে এখানে কি কুমিরের ভয় আছে নাকি? না না বাবু, না, কুমির তো বড় একটা চোখে পড়ে না। ডাক্তার কিন্তু মুখখানা গম্ভীর করেই বললেন, কিন্তু মশাই, আমি তো ভালো সাঁতার জানি না। এবার সরোজ হেসে বলল, ভালো জানেন না তো কি হয়েছে, খারাপ জানেন তো, প্রাণের দায়ে তাই তখন ভালো হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত সাঁতারের আর কোনো দরকারই হলো না। ঘণ্টাখানেক ঝড়জলের সঙ্গে যুঝে মাঝি মাইল 4-5 দূরে নদীর তীরে
নৌকা ভেড়ালো। আমাদের কিন্তু সেখানেই নামতে হলো, একেবারে অচেনা জঙ্গল। মাঝি বলল, কি করি বলুন বাবু, এই ঝড় জলে নৌকা যে তীরে ভিড়িয়েছি, সেই আমার বড়ার জোর। ডাক্তার জানতে চাইলেন, হ্যাঁ, ও মাঝি, তাহলে কি আজ রাতে এইখানেই এই জঙ্গলে আমাদের পড়ে থাকতে হবে নাকি? হ্যাঁ, কি করি বলুন বাবু, জলঝড় না থামলে নৌকা ছাড়তে তো ভরসা হয় না। তার উপরে এই রাত্রে অন্ধকারে নৌকা চালাতে এখানে অনেক অসুবিধা আছে বাবু। চাঁদ ওঠানা পর্যন্ত সবুর তো করতেই হবে। চাঁদ উঠবে? হ্যাঁ, চাঁদ আর কি উঠবে হে, আজ তো অমাবস্যা। হ্যাঁ, এই অমাবস্যা? তবে মাঝির মুখ এবার কালো হয়ে উঠল। ডাক্তার এবার আফসোস করলেন, হ্যাঁ তাই তো, আগে যদি এমনটা জানতাম তাহলে উমানন্দ ভৈরবে থাকলেই হতো। বিনয়বাবু বললেন, হ্যাঁ, কিন্তু তা যখন হয়নি, এখন আর সে কথা ভেবে লাভ কি? তারপর মাঝির দিকে ফিরে বললেন, মাঝি, দেখো তো হে, একটা উঁচু গাছে চড়ে দেখো, কাছাকাছি কোনো গাঁ আছে কিনা। হ্যাঁ বাবু, এইটাই কাজের কথা। কথাটা বলেই উপর দিকে চোখ তুলে কোন গাছটা অন্য গাছগুলোর মাথাকে ছাড়িয়ে ওপরে উঠেছে তাই দেখতে লাগলো মাঝি। তারপরই সে গাছে চড়ল। গাছে উঠে মাঝি বলল, না বাবু, কোথাও কোনো মানুষের চিহ্ন নাই, কেবলই জঙ্গল। আরে তাহলে উপায়, তিনটে লোক থাকবো কোথায়, খাবই বাকি। মাঝি গাছ থেকে নেমে এলো। বাবু, ওই নৌকার ছাউনির ভিতরই আজের রাতটা কাটিয়ে দিন বাবু। হ্যাঁ, আজকের রাতটা তাহলে উপসেই যাবে। হ্যাঁ, আগে বাবু, আমার তো আর কোনো দোষ নেই। এই দুর্যোগের মধ্যে কোথায় বা যাই বলুন দেখি। দুর্যোগ তখনও সমানে চলছে। গাছের নিচে দাঁড়ালে কি হবে? মাঝে মাঝেই গাছের পাতা বেয়ে গায়ে মাথায় জল পড়ে একেবারে বিরক্ত করে তুলছে। আবারও সকলে মিলে নৌকার ছোঁয়ের মধ্যে গিয়ে ঢুকল। মাঝি আরও একটা দড়ি দিয়ে শক্ত করে গাছের গুড়ির সঙ্গে নৌকোখানা বাঁধল, স্রোতের টানে রাতে যেন ভেসে না যায়। এবার নৌকার ছাউনির মধ্যে বসে আজগুবি ভুতুড়ে গল্প শুরু হলো। ডাক্তার বললেন, তাহলে শুনুন, আমাদের হাসপাতালের মর্গে রাত 12টার পর যে যেতে পারবে তাকে বলতাম আমরা বাহাদুর। সেবার হয়েছিল কি জানেন? ছাত্রাবস্থায় ডাক্তার কবে বন্ধুদের সঙ্গে বাজি রেখে এক ভার মাংস নিয়ে মরাখানা বা মর্গের চারপাশে রাত 12টার সময় একবার ঘুরে আসতে গিয়েছিলেন। ফিরে আসবার সময় কোনো এক নিম গাছের ছায়ায় কে যেন তাকে ধাক্কা দিয়ে হাতের মাংস কেড়ে নিতে চেষ্টাও করেছিল। তারপর কেমন করে ডাক্তার সেই মাংসের ভার রক্ষা করেছিলেন সেই ভীতিজনক কাহিনী ডাক্তার বলে চললেন। রাত্রে শুয়ে শুয়ে ভুতুড়ে গল্প শুনতে বেশ লাগে। তারপর ডাক্তারের মতো এরম সরস করে গল্প বলার ধরনটাও ভারী সুন্দর। সরোজ বলল, ডাক্তারবাবু, আপনার ওই সমস্ত ভূত্রুত আমি মানি নে। আফ্রিকার অমন জঙ্গলে আমরা কত রাত কাটিয়ে এলাম, কোথাও কিছু হলো না, আর এ তো কলকাতা শহর। ডাক্তারবাবু, সে ভূত নয়, মানুষ ভূত। সরোজ। বিনয়বাবু হাসলেন, কিন্তু ডাক্তার তিনি ক্ষেপে গেলেন। আপনি বলছেন, কিন্তু আমি মানি না। কে বলল ভূত নেই? ডাক্তারবাবু, ভূত নেই। আছে, আমি দেখেছি। ডাক্তারের সঙ্গে সরোজের এইসব বিষয়ে অনেকক্ষণ তর্ক বিতর্ক চলল। এইসব তর্ক বিতর্ক করতে করতেই শেষে কখন যে তিনজনে ঘুমিয়ে পড়েছে তা তারা নিজেরাও জানে না। কোনো এক সময় কি যেন একটা শব্দে ঘুম ভেঙে গেল। অন্ধকার, গভীর রাত, কাছের মানুষকেও ঠিক ঠাহর করা যায় না। বিনয়বাবু চুপ করে প্রতীক্ষা করতে লাগলেন। ছপ 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 ছপ। এবার বিনয়বাবু সরোজের গায়ে হাত দিয়ে চাপা গলায় ডাকলেন, সরোজ, সরোজ। শুনেছি, তা দেখবে নাকি? অন্ধকারে ঠাহরাবে না বিনয়বাবু। আবারও শোনা গেল ছপ 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 ছপ।
কে যেন এক হাঁটু জল ভেঙে হেঁটে যাচ্ছে। বিনয়বাবু উঠে পড়লেন, বললেন, সরোজ, ভাগনা আর কিছু দেখতে হবে তো? মানুষও তো হতে পারে বিনয়বাবু। তাহলে উপায় সরোজ? হাতিয়ার, পেন্সিল কাটা ছুরি যা পকেটে আছে। হ্যাঁ, তাই তো। তবে কি আর করা যায়? ওহে সরোজ, ওর চেয়ে ভালো হাতিয়ার আছে, নৌকার দ্বার। এসো, বাইরে এসো। দুজনেই নিঃশব্দে পা টিপে টিপে বেরিয়ে এলো। বাইরে এসে অন্ধকারে কিছুই ঠাহর হলো না। নৌকার দ্বার দুখানা দুজনেই তুলে নিল। ঠিক সেই সময় নৌকাখানা সজোরে একবার দুলে উঠল। সাবধান সরোজ! তাল সামলাতে গিয়ে সরোজ আর বিনয়বাবু যেই হেলে দুলে ঠিক হয়ে দাঁড়িয়েছেন, অমনি গায়ে যেন তাদের কি একটা এসে লাগলো। মনে হলো একসঙ্গে যেন চোখের সামনে 100 বিদ্যুৎ জ্বলে উঠে পায়ের তলার মাটি যেন ফেটে গেল। মাথায় যেন বাজ পড়ল আগ্নেয়গিরির মুখনিসৃত তরল উষ্ণ ধাতুর মধ্যে। সারা দেহ যেন তাদের সমাধিস্থ হল। এক মুহূর্তের মধ্যেই জগতের বুকে একখণ্ড প্রলয় ঘটে গেল বুঝি। দুজনেই জ্ঞান হারিয়ে নৌকোর পাটাতনের ওপর লুটিয়ে পড়ল। অসহ্য বেদনায় সরোজ গুমড়ে উঠল। বিনয়বাবু, মাগো! সরোজ! বিনয়বাবু ডাকলেন। সরোজ চোখ মেলে চাইল, আবার তখনই সঙ্গে সঙ্গে চোখও বুঝল। নৌকার ছাউনির ভিতর দিয়ে রোদ একেবারে তার চোখের ওপর এসে পড়েছে। চোখ খুলতেই যেন চোখ ঝলসে গেল। তবে কি তারা স্বপ্ন দেখছিল নাকি? পর মুহূর্তেই সরোজ বুঝতে পারল, না, স্বপ্ন নয়। পাশ ফিরতেই বুঝতে পারল যে তার হাত পা বাঁধা। নৌকাটা হেলে দুলে চলছে। সরোজ জিজ্ঞাসা করল, বিনয়দা, নৌকা চলছে? চলছে সরোজ, তবে কোথায় যাচ্ছে কে জানে। বিনয়দা, ডাক্তার কোথায়? এই তো আমি আছি। ডাক্তারের গলা শোনা গেল। সরোজ আর বিনয়বাবু মুখ ফিরিয়ে দেখলেন, ওপাশের আর একটা কোণে হাত পা বাঁধা অবস্থায় ডাক্তারও পড়ে আছেন। তার মুখে হাসি, তবে সেটা দুঃখের হাসি। সরোজ বলল, আপনি হাসছেন যে, ভয় করছে না? ভয়? হ্যাঁ, কত মরা কেটে এলাম, তবু রাত্রে একদিনও ঘুমের ব্যাঘাত হয়নি। আর আজ কতকগুলো জঙ্গলিদের ভয় করব? তা ব্যাটারা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে বলো দেখি? নৌকাটা যেদিকে এগিয়ে চলেছে আর রোদ যেদিকে বেঁকে এসেছে, এই দুই মিলিয়ে দেখলেই বোঝা যায় আমরা তো উত্তর দিকেই চলেছি, অসমের আরও গভীর জঙ্গলের দিকে, বললেন বিনয়বাবু। কিন্তু বিনয়দা, আমরা এই বিপদ থেকে এখন আত্মরক্ষা কি করে করি? আর এরা আমাদেরকে এখন কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। কি হবে কিছুই তো জানা নেই। হ্যাঁ, তা তো বটেই। তা দেখো, একজনের হাতের বাঁধন খুলতে পারলেই আর বাকি সকলের হাতের পায়ের বাঁধন খুলতে আমাদের কিন্তু দেরি লাগবে না। কিন্তু তারপর এই ছোট্ট ছোট্ট জানলা দিয়ে তো আর জলে লাফিয়ে পড়া যায় না, আর বাইরে যাবার পথও তো বন্ধ। তার জন্য কি বিনয়দা, আমরা তৈরি হয়েই থাকি, যেই দরজা খুলবে অমনি ঘাড়ের ওপর লাফিয়ে পড়ব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাতে লাভ কিছু হবে না সরোজ। আর বাইরে ওরা কজন আছে কে জানে। তাই তো বলছি, সে চেষ্টা এখন থাক। তা এক কাজ করো দেখি, ওরা আমাদের পকেট থেকে তো কিছু বের করে নেয়নি। তুমি আমার ডায়েরিখানা আমার পকেট থেকে বের করো দেখি। এই নাও। বিনয়বাবু কথাটা বলেই পাশ ফিরলেন। সরোজ তার পাশের পকেট থেকে বাঁধা দুহাত দিয়ে ডায়েরিখানা বের করেই জিজ্ঞাসা করল, বিনয়দা, এ দিয়ে কি হবে? একখানা চিঠি লিখতে হবে। আরে নাও নাও, ডায়েরি থেকে একটা পাতা ছিঁড়ে ফেলো দেখি। সরোজ পাতা ছিঁড়ে বিনয়বাবুর হাতে দিল। তারপর ডাক্তারের কাছ থেকে একটা ঝর্ণা কলম চেয়ে নিয়ে বিনয়বাবু দুহাত বাঁধা অবস্থাতেই অনেক কষ্টে লিখলেন, ডক্টর বিনয় সরোজ, caught by junglies, captives carried northwards from Umananda Bhairav, 1st January.
Dr. Binoy Saroj, caught by junglis. Captives carried northwards from Umanando Bhairav, 1st January. চিঠি লেখা শেষ হলে বিনয়বাবু নিজের পকেট থেকে একটা নস্যির শিশি বের করলেন। সমস্ত নস্যিটুকু ফেলে দিয়ে চিঠিটা তার মধ্যে ভরে খুব শক্ত করে ছিপি লাগিয়ে শিশিটা জানলা দিয়ে জলে ফেলে দিলেন। সরোজ বলল, বিনয়দা, ও চিঠি কেউ পাবে? হ্যাঁ, সে আমাদের বরাত। যতদিন শিশির মধ্যে জল না ঢুকবে ততদিন ওই শিশি ভাসতে ভাসতে চলবে। শোনো, যদি কারো চোখে পড়ে যায় আর সে যদি তুলে নিয়ে ব্যাপারটা বুঝতে না পেরে পুলিশের কাছে জমা দেয়, তাহলেই তো আমাদের লাভ। ডেভিড ঠিকই খবর পাবে। হ্যাঁ, ওইটুকুই আমাদের ভরসা। কথাটা বলে সরোজ দুঃখের হাসি হাসল। ডাক্তার বললেন, যাক, ও চিঠি কেউ পাবে কিনা তার তো কোনো স্থিরতা নেই। এখন উপস্থিত প্রাণ রক্ষা কি করে করবো তাই বলুন। তেষ্টায় তো বুক শুকিয়ে যাচ্ছে বিনয়বাবু। হ্যাঁ, তৃষ্ণা তো আমারও পেয়েছে। এক কাজ করুন, গড়িয়ে গড়িয়ে গিয়ে ওই দরজায় লাথি মারুন। দরজা যে খুলবে তার কাছে ইশারাতে জল চাইবেন। হ্যাঁ, জল দেয় তো ভালো, আর না দেয় তো কোনো কথাই নেই। তবে ব্যাটাদের মনের ভাবটা কিন্তু বোঝা যাবে, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু যদি আমাদের 2-4 ঘা ঠেঙিয়ে দেয় তবে? উপায় নেই, উপায় নেই ডাক্তার, উপায় নেই। হাতি পাখে পড়লে ব্যাঙেও লাথি মারে। বেশ, তবে তাই করি। কথাটা বলেই ডাক্তারবাবু ওদিকে সরে গিয়ে দরজায় জোড়া পায়ে লাথি মারতে লাগলেন। বাইরে থেকে কয়েকজনের কথাবার্তা শোনা গেল। তারপরই আবারও লাথি। কথা থামল, দরজা খুলল। দরজা খুলে সামনে এসে দাঁড়ালো কালো বেটে মজবুত চেহারার একজন নাকা। সে কি বলল বোঝা গেল না। ডাক্তার ইশারা করে জল চাইলেন। লোকটা বুঝল, হাসল, তারপর বাইরের আরেকজনের উদ্দেশ্যে কি যেন একটা বলল। কয়েক মিনিট পরেই একটা প্রকাণ্ড হাঁড়ি করে জল এলো। সেই লোকটা মাটির ভারে 3 জনকে জল খেতে দিয়ে আবারও বাইরে চলে গেল। তৃষ্ণা নিবৃত্তি হলো বটে, তবে নদীর এই ঘোলা জল খেয়ে কোনো তৃপ্তিই হলো না। এই জঙ্গলিগুলো কেন যে তাদের বন্দি করেছে কে জানে। তবে ব্যবহার কিন্তু ভালোই বলতে হবে। যে 2 দিন নৌকা চলল তার মধ্যে ক্ষুধার আহার আর তৃষ্ণার জল প্রত্যেক দিনই সময়েই পাওয়া গেছে। কিন্তু জিজ্ঞাসা করে যে কিছু জানবে তা কেউ কথাই বোঝে না, কাজেই জবাব দেবে কি? বন্দি 3 জনের মন চঞ্চল হয়ে উঠল। হাত পা বাঁধা বন্দিত্ব কি কারো ভালো লাগে নাকি বা কোনোদিন লেগেছে? পরদিন সকালে জঙ্গলিদের চিৎকারে ঘুম ভেঙে গেল। বাইরে হইচই পড়ে গেছে। ব্যাপার দেখবার জন্য সরোজ উঠে বসল। ওধারের একটা জানলা দিয়ে মুখ বের করে দেখল বাইরে নদীর তীরে তাদের নৌকো ভিড়েছে, আর তীরে দাঁড়িয়ে আছে 400-500 নাগা। তাদের প্রত্যেকের হাতেই একটা করে টাঙি, আর কোমরে একটা ছোট রুলের সঙ্গে একটা করে লোহার ভাটা ঝুলছে। নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার ওপর টাঙি নাচাতে নাচাতে তারা একসঙ্গে তাল দিয়ে চিৎকার করছে, আর সেই চিৎকারেই সরোজের ঘুম ভেঙে গেছে। বিনয়বাবু আর ডাক্তারও উঠে বসে সরোজের মাথার পাশ দিয়ে উঁকি মেরে দেখলেন ব্যাপারটা। সরোজ বলল, কি বুঝছেন বিনয়দা? বোঝাবুঝির আর কি আছে সরোজ, হাত পা তো বাঁধা। 3 জনের মুখেই ম্লান হাসি ফুটল। ঠিক সেই সময় ছাউনির দরজা খুলে 2 জন লোক ভিতরে এলো। তাদেরই একজন সকলের পায়ের বাঁধন খুলে দিল, তারপর ইশারা করে বাইরে আসতে বলল। হাত বাঁধা 3 জন বন্দী ধীরে ধীরে ছাউনির বাইরে এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গেই নাগারা দ্বিগুণ উৎসাহে চিৎকার করে উঠল। তাদের চিৎকারের তালে তালে হাতের 500 টাঙি রোদে ঝলসে উঠল। সেদিকে তাকালেও ভয় হয়। তবে বিনয়বাবু ও সরোজ অনেক বিপদের ফাড়া কাটিয়ে উঠেছে বলেই অটলভাবেই তীরে এসে নামল। ডাক্তার ভয় পেয়েছে কিনা তখনও ঠিকমতো বোঝা গেল না।
তীরে এসে নামতেই চারদিকে হাততালি দেবার ধুম পড়ে গেল, যেন এতগুলো লোক তিনটে লোভনীয় শিকার পেয়েছে। নাগারা এবার ওদেরকে ঘিরে ফেলল। এক একজনের হাত ধরে দুজন করে নাগা ইংরেজি কায়দায় এগিয়ে চলল। বাকিরা আসছে পিছন পিছন। ওদের হাতের বাঁধন তখন খুলে দেওয়া হয়েছে। চলতে চলতে দিনের আলোতেও ধাঁধা লাগে প্রতি পদে। এই ঘন জঙ্গলের মধ্যে যে একটা পথ হতে পারে তা বিশ্বাস করবার কোনো উপায় নেই। গাছের পাতায় পাতায় মাথার উপরটা এত ঘন হয়ে উঠেছে যে পাতার আড়ালে সূর্য উঠেছে বলে তো মনেই হয় না। তার ওপর মাটি ক্রমেই উঁচু হতে শুরু হয়েছে। উঠতে উঠতে হাঁটু টনটন করে ওঠে, বুকের নিঃশ্বাস ফুরিয়ে যায়। বাংলার সমতল ভূমিতে যাদের জন্ম, পাহাড়ের চড়াই ভাঙতে পারবে সে কতক্ষণ? কিন্তু তা বলে তো থামবারও উপায় নেই। নাগারা সমতালে মার্চ করতে করতে তাদের নিয়ে যাচ্ছে। ঘণ্টা তিনেক এরমভাবেই পথ চলার পর গায়ের কাপড় জামা যখন ঘামে প্রায় সপসপে হয়ে উঠেছে, এমন সময় তারা পাহাড়ের মাথায় একটা প্রশস্ত জায়গায় এসে পৌঁছল। চারপাশে ছোট ছোট কুটির আর ক্ষেত। এই জঙ্গলিদের একটা গ্রাম বলেই তো মনে হয়। এই ঘন বনের পিছনে যে এমন একখানা গ্রাম থাকতে পারে তা ভাবাই যায় না। ফাঁকা জায়গাটার মাঝে একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছিল। নাগাদের দল এদেরকে সেই ঘরে এনেই হাজির করল। ঘরের মাঝে বেতে বোনা একটা চেয়ারের ওপর একটা লোক চুপচাপ বসে, আর তার চারপাশে অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল কয়েকজন। যারা সরোজ, বিনয় আর ডাক্তারকে নিয়ে এলো, তারা সামনে এসে লোকটাকে ভক্তিভরে প্রণাম করল। প্রণাম পর্ব শেষ হলে লোকটা তিনজনকে বসতে ইঙ্গিত করল। তারপর যারা ওদেরকে ধরে এনেছিল তাদের সঙ্গে যেন কি সব কথা বলল। তারা আবারও প্রণাম করে পিছু হাঁটতে হাঁটতে বাইরে চলে গেল। চেয়ারে বসা লোকটা এবার কথা বলল। এই, তুমিই তো চোখের ডাক্তার, তাই না? হ্যাঁ, বলল ডাক্তার। আর এরা দুজন? আমার বন্ধু। তোমায় এখানে ধরে আনা হয়েছে কেন জানো? আমার একটা জন্মান্ধ ছেলে আছে, তাকে দৃষ্টি ফিরিয়ে দিতে হবে। কিন্তু ওর ব্যবস্থা আমি করে রেখেছি। চোখে দেখতে পায় এমন একটা লোকের দুটো চোখ চাই, তাই তো? শোনো, সে লোক আমার আছে। তারপরই পাশের দুজন রক্ষীকে সে কি ইশারা করল। সঙ্গে সঙ্গেই তারা বাইরে থেকে একটা ছেলে আর একটা মেয়েকে নিয়ে এলো। ছেলেটাকে দেখিয়ে সর্দার বলল, এই এই আমার ছেলে, ভবিষ্যতে জুমু জাতির সর্দার হবে। চোখ দুটো ঠিক আছে, কিন্তু কিছুই দেখতে পায় না। সরোজ, বিনয়বাবু আর ডাক্তার তাকিয়ে দেখল। সুস্থ সবল কিশোর, তার সারা দেহ যেন ভাস্করের তৈরি কালো পাথরের মূর্তি, কিন্তু শুধু চোখ দুটোর জন্য তার দেহের লালিত্য একেবারে মূল্যহীন। সর্দার এবার বলল, আর ওই মেয়েটির চোখ নিয়ে একে চোখ দিতে হবে। কি, পারবে না? এমন পরিষ্কার ইংরেজিতে সর্দার কথাগুলো বলল যে মনে হলো যেন সে উচ্চশিক্ষিত। তিন বন্ধুই এবার মেয়েটার দিকে তাকালো। ফুটফুটে সুন্দর একটা 12 বছরের মেয়ে। কেঁদে কেঁদে তার চোখ দুটো লাল হয়ে উঠেছে। মুখখানার দিকে তাকিয়ে দেখলে কেমন যেন মায়া হয়। ডাক্তার মেয়েটার দিকে তাকিয়েই বললেন, কিন্তু অমন সুন্দর চোখ দুটো নষ্ট করব? না ডাক্তার, না, কখনো না, বলল সরোজ। এই, থামো থামো! সর্দার গর্জে উঠল। শোনো, এখানে তোমাদের কথার কোনো মূল্য নেই। আমি সর্দার, আমার কথাতেই কাজ। ওর ওপর দয়া করে কি হবে? ও আমাদের শত্রুপক্ষের মেয়ে। আগামী অমাবস্যার রাত্রে যক্ষদেবের কাছে আমরা উৎসর্গ করব ওকে। তখন তো একেবারেই মরবে। তার চেয়ে আমার ছেলের জন্য ওর চোখ দুটো দিয়ে যদি প্রাণে বাঁচে, সেটা কি ভালো নয়? ডাক্তার খানিকক্ষণ কি যেন ভাবল, তারপর মেয়েটাকে কাছে ডাকল। শোনো, কাছে এসো। মেয়েটা থরথর করে কাঁপতে কাঁপতে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে সে যা বলল তার সবটা বুঝতে না পারলেও তিন বন্ধুর চোখে জল এসে পড়ল।
তার চোখ নষ্ট করা হবে সে জানতে পেরেছে, তাই তো কাতর কণ্ঠে জানাচ্ছে বাঙালি বাবুরা যেন তার চোখ নষ্ট না করে। মেয়েটার কান্না শুনেও কারো দৃষ্টি কোমল হলো না। ভয়ে মেয়েটা ডাক্তারের পা দুটো জড়িয়ে ধরে চোখের জলে ভাসিয়ে দিল। অনেক চেষ্টা করবার পর মাথায় হাত বুলিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে মেয়েটাকে শান্ত করে ডাক্তার তার পা ছাড়িয়ে নিল। তারপর বলল, শোনো সর্দার, মেয়েটা তো চোখ দিতে রাজি নয়। এই, ওর রাজি বা ঘর রাজিতে আমার কোনো ক্ষতিবৃদ্ধি নেই। আমার মতেই ওকে এখন চলতে হবে। আচ্ছা, কিন্তু হ্যাঁ সর্দার, মুখে বললেই তো আর কাজ হবে না। অপারেশনের যন্ত্রপাতি, ওষুধপত্র সবই তো চাই নাকি? বিনয়বাবু বললেন। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। সরোজ এবার রাগে ফুলে উঠে চিৎকার করে বলল, যদি আমরা বলি এ কাজ আমরা পারবো না সর্দার, তখন? এই, তুমি চুপ করো ছোকরা। তোমার পাড়া না পাড়ায় হ্যাঁ আমার কিছুই যায় আসে না। তারপর ডাক্তার কবে কাজ শেষ করবে? না না, আমি পারবো না সর্দার। পারবে না? পারবো না বললাম তো। এই, পারবে না মানে জানো তো, জীবনে আর কোনো দিন তোমরা সূর্যের আলো দেখতে পাবে না। মুক্ত বাতাসের সঙ্গে তোমাদের আর কোনোদিন পরিচয় থাকবে না। হ্যাঁ, অন্ধকার কারাগারে বলে বলে তোমাদের মরতে হবে। আর যদি আমার আদেশ পালন করো তাহলে তোমাদের হ্যাঁ অনেক সোনাদানা দেব। তোমরা ভুল করছো সর্দার। আমরা বাঙালির ছেলে, যা অন্যায় বলে মনে করব তার জন্য জীবন দিতে পারবো, তবু তাকে স্বীকার করব না, বুঝলে? ডাক্তারের হয়ে সরোজ জবাব দিল। সর্দার ক্রুদ্ধ দৃষ্টিতে একবার সরোজের মুখের দিকে তাকিয়ে ডাক্তারকে বলল, ডাক্তার, তুমি পারবে কিনা? না, পারবো না। হ্যাঁ, এখনো ভেবে দেখো। হ্যাঁ, ভেবে দেখেছি সর্দার। আচ্ছা, বেশ। কথাটা বলেই সর্দার দুজন অনুচরের দিকে তাকিয়ে কিসব যেন বলল। সঙ্গে সঙ্গেই ওরা এসে তিনজনের হাত বাঁধল, তারপরই সেই ঘরের বাইরে নিয়ে এলো। বাইরে কিছু দূর যেতেই পাহাড়ের বুকে সুড়ঙ্গের মতো একটা পথ দেখা গেল। তারই ভেতর দিয়ে তিন বন্ধুকে নেমে যেতে হলো। যত নিচে নামে ততই অন্ধকার, বাতাসও নেই। কিন্তু এখন আর সে কথা ভেবে লাভ কি? এ তো তারা স্বেচ্ছায় বরণ করে নিয়েছে। তিন বন্ধুই পরস্পরের মুখের দিকে তাকিয়ে একটুখানি হাসল। হে বড় ম্লান, করুণ, দুঃখের হাসি। আর একটু গিয়েই গুহার মতো একটা ঘর পাওয়া গেল। এখানে বাতাস চলাচলের কোনো পথ নেই। যে আলোটুকু আছে তাতে পাশের লোকটাকে বুঝতে পারা যায় বটে, কিন্তু চিনতে পারা যায় না। তার মধ্যেই তিনজনকে রেখে দিয়ে বাসের দরজা বন্ধ করে নাগারা চলে গেল। হ্যাঁ, দম যেন এখানে বন্ধ হয়ে আসে। পৃথিবীর আলো হাওয়ার সঙ্গে পরিচয় যেন শেষ হয়ে গেছে, কিন্তু বাঁচবার উপায় তাও তো কিছু নেই। শেষে বিনয়বাবু বললেন, ডাক্তার, বড্ড ভয় হচ্ছে না? না, ভয় আর কি, তবে একটু ভুলই হলো। তখন মুখে অত কিছু না বলে রাজি হয়ে গেলেই হতো, আর তারপর ফাঁক বুঝে একদিন পালাতাম। ডাক্তার, ওরা কি অতই বোকা ভেবেছেন? আপনাকে ওরা পালাবার সুবিধা করে দিত, আর পালাতে গিয়ে ধরা পড়ে গেলে আরও কত কষ্ট পেতে হতো। এখন পালাবার চেষ্টা না করে ধরা পড়েছি, এই তো আমাদের সান্ত্বনা। সরোজ বলল। বিনয়বাবু মুচকি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, আরে পালানোর কথা এখন ছাড়ো। এই পাহাড়ি জঙ্গলে যাবেই বা কোথায়? ও কথা এখন থাক। শোনো, আমি একটা পায়ের শব্দ পাচ্ছি। ওই বাইরে বোধহয় শত্রুপক্ষেরই কেউ আছে। চুপ করে থাকো। ওরা তিনজনই চুপ করল। বাইরে সত্যিই একটা লঘু পদশব্দ শোনা যাচ্ছে। আবঝা অন্ধকারে তিন বন্ধু চুপ করে বসে রইল। জীবনের মায়া তখন তাদের মুখের কথা কেড়ে নিয়েছে। আর এদিকে সময় বয়ে যাচ্ছে। অনুপল বিপল পল, দণ্ড প্রহর দিন পার হয়ে সন্ধ্যা বুঝি ঘনিয়ে এলো। পূর্বের অন্ধকারে এখন অদৃষ্ট নিরন্ধ্র হয়ে উঠেছে। জল নেই, খাদ্য নেই, শরীর যেন অবসন্ন হয়ে আসছে। বাইরের জগৎ যে বেঁচে আছে তা এখানে বসে আর ভাবাই চলে না।
এই জায়গাটা যেন জীবন্ত একটা কবর হয়ে গেছে। হঠাৎই মনে হলো ঘরের সামনেটা যেন কে এসে দাঁড়ালো। তারপরেই প্রশ্ন শোনা গেল, আপনারা জেগে আছেন নাকি? এ কি বাংলা কথা? তবে তারা কি স্বপ্ন দেখছে নাকি? আপনারা জেগে আছেন? আবারও প্রশ্ন হলো। না, তাহলে তো স্বপ্ন নয়। শরৎ জিজ্ঞাসা করল, কে? আস্তে, আমি আপনাদের মুক্তি দেবার জন্য এখানে এসেছি, কিন্তু আস্তে কথা বলবেন, কেউ যাতে শুনতে না পায়। আপনি কে? আপনি কি বাঙালি? আপনি এখন এখানে কেমন করে এলেন? হ্যাঁ, আমি বাঙালি। না, স্বেচ্ছায় আসিনি, এরাই আমায় ধরে এনেছে। চট্টগ্রামে আমার বাড়ি। তলোয়ার খুব ভালো চালাতে পারতাম বলে তাই এরা আমাকে ধরে এনেছিল আমার কাছে সে বিদ্যা শেখার জন্য। আপনারা তো বাঙালি, তাই আপনাদের পালাবার সুবিধা করে দেওয়ার জন্যই আমি এসেছি। কিন্তু এরা যখন জানতে পারবে আপনার কথা, তখন? না না, সেই জন্য আপনাদের ভাবতে হবে না। শুনুন শুনুন, আপনারা আর সময় নষ্ট করবেন না, বেরিয়ে আসুন, আমি দরজা খুলে দিচ্ছি। লোকটা এবার দরজা খুলে দিল। এমন সুযোগ কেউ কখনো কোনোদিন অবহেলা করতে পারে না। তিনজনই ঘর থেকে বের হয়ে এলো। লোকটা বলল, আমার হাত ধরুন, এবার গুহার বাইরে আপনাদের পৌঁছে দিয়ে আসি। তারপরে চারজনে হাত ধরাধরি করে অন্ধকারের বুকে ধীরে ধীরে অগ্রসর হল। কোথাও এতটুকু শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না। পাহাড়টা বুঝি ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা বাইরে এসে দাঁড়ালো। মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে মুক্তির নিঃশ্বাস ফেলে তারা যেন নবজীবন ফিরে পেল। সন্ধ্যার অন্ধকারে মুক্তিদাতাকে ভালো করে দেখতে না পেলেও তাকে বুঝতে পারল। লোকটার মাথার চুল পেকে গেছে, দুর্ভাবনায় অশান্তিতে দেহটা সামনের দিকে কেমন যেন ঝুঁকে পড়েছে। তবে এখনো দেহের পেশিগুলো ফুলে ফুলে আছে। একসময় যে তলোয়ার চালাবার মতো সবলতা তার ছিল, তারই যেন সাক্ষ্য বহন করছে। তিন বন্ধুই তার দিকে তাকিয়ে আছে দেখে লোকটা বলল, কি হলো? এখনো হা করে দাঁড়িয়ে রইলেন যে? তাড়াতাড়ি পালান। বিনয়বাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, তা আপনি যাবেন না? না, আমার পালাবার আর কোনো উপায় নেই। আমি এখানে আছি ওই জমু সর্দারের ওপর প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ? হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ। আমার 8 বছরের মেয়েকে এরা ভাল্লুকের মুখে ফেলে দিয়েছিল, আর আমি বাপ হয়ে তা দেখেছি। তার শোধ আমি নেব না? নিজের জীবনটাই কি সবচেয়ে বড় হবে? হ্যাঁ, যাক সে কথা। ওই দেখুন ওরা মশাল জ্বেলেছে, আপনারা পালান। কোন দিকে যাব? ওই যে নিচে দেখছেন, ওই দিকে বরাবর নেমে যান। ওই নদীর তীরে বাঁ দিকে মাইল 5 গেলেই জঙ্গলিদের আরো একটা আড্ডায় গিয়ে পড়বেন। তারা এদের চেয়ে ভদ্র। সেই যে মেয়েটিকে দেখেছেন, ওটা তাদেরই সর্দারের মেয়ে, এরা চুরি করে এনেছে। তাদের কাছে গিয়ে সব কথা খুলে বললে তারা যথেষ্ট সাহায্য করবে। যান, আর 1 মিনিটও দাঁড়াবেন না, মশালের আলোগুলো কাছে আসছে। তিনজনই তাড়াতাড়ি পাহাড় বেয়ে নামতে আরম্ভ করল। ওরা খানিকটা নেমে এসেছে। হঠাৎই পাহাড়ের মাথায় হাতের তালি দেওয়ার শব্দে চারদিকটা প্রতিধ্বনিত হয়ে উঠল। দেখতে দেখতেই একটা অস্পষ্ট গণ্ডগোল আর চিৎকারের মধ্যে দিয়ে পাহাড়ের মাথাটা মশালে মশালে আলোকিত হয়ে গেল। বিনয়বাবু বললেন, ছোট ছোট, ওরা নিশ্চয়ই জানতে পেরেছে আমরা এই দিকেই এসেছি। 3 বন্ধু তখন প্রাণপণে ছুটতে লাগলো। পথ বলে তো কিছুই নেই, পদে পদে বাধা। পাথর ডিঙিয়ে বনবাদার ঠেলে 3 বন্ধু ছুটে চলেছে। পাহাড়ের উপর থেকে মশালের সেই আলোগুলো ক্রমেই তাদের দিকে নেমে আসতে লাগলো। প্রাণের মায়ায় 3 বন্ধু তখনও ছুটছে। তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে, ক্ষুধায় শরীর অবসন্ন, পা যেন আর চলতেই চায় না। তবু আবার ওই জঙ্গলিদের হাতে ধরা দিতে মনও চায় না। নিচের নদীর জল মাঝে মাঝেই গাছের ফাঁক দিয়ে নজরে পড়ছে। মনে হয় যেন লাফিয়ে পড়লেই তো হয়। বিনয়বাবু, বিনয়বাবু, নদীটা আর কতদূর বলতে পারেন? হ্যাঁ, মনে হয় প্রায় মাইল খানেক তো হবেই। হ্যাঁ বিনয়বাবু, এখনো 1 মাইল, কিন্তু আমি যে আর পারছি না বিনয়বাবু। আমি একটু বসি।
কথাটা বলেই ডাক্তার বসে পড়লেন। সরোজ আর বিনয়বাবুও দাঁড়িয়ে পড়লেন। তিনজনের ভেতরে একজনকে ফেলে রেখে তো আর চলে যাওয়া যায় না, কিন্তু তাদের বসবার অবসর কোথায়? হঠাৎই রাতের অন্ধকারে অদূরে গাছের পাতাগুলো মরমর করে উঠল। তারপরেই একটা খসখস করে শব্দ। কারা যেন বনের শুকনো পাতাগুলোর ওপর দিয়ে ধীরে ধীরে এদিকেই আসছে। কোনো হিংস্র জন্তুই হবে হয়তো। কোন অতর্কিত মুহূর্তে ঝুপ করে ঘাড়ে লাফিয়ে পড়বে। হাতে একটা অস্ত্র পর্যন্ত তো নেই। শব্দটা ক্রমেই নিকটতর থেকে নিকটতম হল। জামু সর্দারের অনুচররা নয় তো? মশাল নিভিয়ে তাদের অনুসরণ করছে না তো? পর মুহূর্তেই আবারও হাততালি দেবার শব্দ, আর সঙ্গে সঙ্গেই চারপাশের ঝোপ থেকে কালো কালো পাহাড়ি মানুষের মুখগুলো একে একে ভেসে উঠল। যা, এ কি? আবারও তাহলে সেই অন্ধকার গুহার মধ্যে বন্দী হতে হবে? এত করে মুক্তি পেয়েও তারা পালাতে পারল না। সরোজের হঠাৎই একটা কথা মনে পড়ল। যে জিনিসটা এতক্ষণ তার কাঁধে এসে লাগছিল, ডান হাত দিয়ে সেটা একবার সে ধরে দেখল। না, গাছের ডাল নয়, এটা একটা বট গাছের জট। দুহাত দিয়ে সেটাকে চেপে ধরে সজোরে একবার নাড়া দিয়ে মজবুত কিনা পরীক্ষা করে নিয়ে সরোজ কয়েক পা পিছিয়ে গেল। দুটো জঙ্গলি তখন বিনয়বাবু আর ডাক্তারের দুই পাশে এসে দাঁড়িয়েছে। তাদের দুজনের চোখেই তখন অসহায়ের দৃষ্টি, হাতে কোনো হাতিয়ার নেই। কি করবে তারা? তারা তো আবারও বন্দী হল। আর একটা জঙ্গলিও সরোজকেই ধরল বলে এমনিভাবেই ধরা দিতে হবে? কখনোই না। চললাম বিনয়বাবু, যদি বাঁচি তো ফিরে আসবো। কথাটা বলেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে বটগাছের জটটা ধরেই সরোজ সামনের দিকে পূর্ণ বেগে ছুটে গেল। সেই গতিরই বেগে তার দেহটা দুলতে দুলতে খানিকটা এগিয়ে যেতেই সরোজ বটগাছের জট ছেড়ে দিল। নিচেই নদী, তবে কত ফুট নিচে কে জানে। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। হুসুস করে সে নিচে নামতে লাগলো। মনে হলো বাতাসের চাপে এখনই বোধহয় দমবন্ধ হয়ে সে মারা পড়বে। হ্যাঁ, এরোপ্লেন থেকে প্যারাশুট নিয়ে নামাও বুঝি এর চেয়ে অনেক অনেক সোজা। কিন্তু সে অবস্থা আর কতক্ষণই বা? কয়েক পলকের মধ্যেই নিচের খরস্রোতা নদীর জলে সরোজের দেহ ডুবে গেল। স্তব্ধ রাত্রের বুকে পাহাড়ের মাথা থেকে শুধু ঝুপ করে একটা শব্দ হলো মাত্র, আর কিছুই নয়। জঙ্গলিরা ততক্ষণে ডাক্তার আর বিনয়বাবুকে ধরে ফেলেছে। দেখতে দেখতেই তাদের হাতের মশালগুলো আবারও জ্বলে উঠল। কোনোদিন অতটা উঁচু থেকে জলের ওপর পড়বার সরোজের অভ্যাসই ছিল না। তাই তো সরোজের তলপেটে জলের প্রচণ্ড আঘাত লাগল। কি হলো ভালো করে বোঝবার আগেই সরোজের দেহ জলের নিচে তলিয়ে গেল। খানিকক্ষণ পরেই স্রোতের টানে যখন সে ভেসে উঠল, তখন তার সংজ্ঞা নেই। স্রোতের টানে অচেতন দেহটা এবার মরার মতোই ভেসে চলল। একটা শুশুক হঠাৎই পাশ থেকে ভেসে উঠল। খাবার জিনিস মনে করে সরোজের কাপড়টা কামড়ে ধরে জলের মধ্যে আনন্দে একটা ডিগবাজিও খেল। কিন্তু বেচারার আনন্দ সেটা বেশিক্ষণ স্থায়ী হল না। শুশুকটা যতই ডিগবাজি খায়, কাপড়খানা সরোজের দেহ থেকে খুলে গিয়ে ততই পাকের পর পাক তাকে জড়াতে থাকে। আর এতেই বেচারা শুশুক ভয় পেয়ে শেষে অতল জলে ডুব দিল। জলের বুকে ভাসতে ভাসতে আর ঠান্ডা হাওয়ার ঝাপটা লেগে অল্প অল্প করে সরোজের চেতনা ফিরল। ভালো করে নিজের অবস্থান মনে করতে ওর বেশ খানিকক্ষণ সময় লাগল। উপুর হয়ে সাঁতার কাটতে গিয়ে দেখে পেটটা একদম ব্যথায় টনটন করে উঠছে, ভালো করে পা পর্যন্ত ছুটতে পারছে না। কাজেই আবার ঘুরে গিয়ে চিত হয়ে সে সাঁতার কাটতে লাগল। আর এতে সাঁতার কাটাটা অনেকটা সহজই মনে হল। প্রায় আধ ঘন্টা সাঁতার কেটে সরোজ তীরে এসে পৌঁছল। উঠতে গিয়ে দেখে যে সে দাঁড়াতে পারছে না। উঠে আসতেও বেশ কষ্ট হল। তীরে উঠেই দেখল তার পরনে কাপড় নেই, সে শুধু একটা শর্ট প্যান্ট পরে আছে। জামা আর গেঞ্জি খুলে পকেট থেকে রুমাল বার করে গায়ের জল মুছল সরোজ। এবার তার মনে হলো শীত করছে,
জ্বর আসবে হয়তো। দেখতে দেখতেই সরোজের কাঁপুনি যেন আরো বেড়ে গেল। সে সেখানেই শুয়ে পড়ল। চমৎকার নরম বিছানা, খালি পড়ে পড়ে ঘুমোতে ইচ্ছে করে। কিন্তু এমন ঘর, সে কি তবে আবারও স্বপ্ন দেখছে? না, স্বপ্ন তো নয়, এ তো সত্যি। তবে এসে কোথায় এসে পড়ল? মাগো, বিনয়বাবু। সরোজ উঠে বসতে গেল, পারল না। সারা দেহে তার তখন অসহ্য বেদনা, জ্বর হয়েছে। সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যে একজন নাগা এসে ঢুকল। ভাঙা ভাঙা ভাষায় সে যা বলল, অসমিয়া ভাষা হলেও সরোজের বুঝতে বিশেষ কষ্ট হল না। কিছু খাবি ক্লাই বাবু? সরোজ বলল, না না, ওহ, বড় ব্যথা, গলা শুকিয়ে যাচ্ছে। সরোজ পাশ ফিরল। লোকটা সরোজের কপালে হাত দিয়ে দেখল, তারপর আপন মনেই কি সব বকতে বকতে ঘর থেকে বেরিয়েও গেল। প্রায় আধ ঘন্টা পরে কতকগুলো গাছের পাতা নিয়ে লোকটা আবারও সরোজের কাছে ফিরে বলল, বাবু, এগুলো খাইলে জ্বর সেরে যাবে। সরোজ একবার ভাবল এগুলো খাওয়া ঠিক হবে কিনা, কিন্তু লোকটা জঙ্গলি হলেও তার সঙ্গে তো বন্ধুর মতোই মিশছে, খেলে ক্ষতি কি? আর অসমিয়া জ্বরের ওষুধ, তা তো অসমিয়াদের ভালো করেই জানা উচিত। সরোজ পাতাগুলোকে একে একে চিবিয়ে খেল। খাওয়া শেষ হলে পর লোকটা একটা মাটির পাত্রে করে দুধ নিয়ে এলো। দুধ পান করেই সরোজের মনে হলো যেন এবার আরো একটু ঘুমিয়ে নিতে পারলে ভালো। সরোজ চোখ বুঝল। সেদিনই সরোজের জ্বর ছাড়ল। তার এই অবসন্ন দেহে কাজ করবার মতো সবলতা ফিরে আসতে আরো দিন তিনেক সময় লাগল। আর এই ফাঁকে এইসব জঙ্গলিদের সঙ্গে বন্ধুত্ব হলো তার। এই জঙ্গলিদের সর্দার বলল, হুজুর, জমুদের উপর আমাদের অভিযোগও তা তো বড় কম কিছু নয়। ওই বেটারা সাক্ষাৎ শয়তান। ওই যে হুজুর, আপনি মেয়েটির কথা বলছেন, হুজুর, ও আমারই মেয়ে। বেটারা সেদিন আমাদের গা লুট করে ওকে ধরে নিয়ে গেছে। হুজুর, ওই চোখ টোক সব মিছে কথা হুজুর। কানা ছেলের কি আবার চোখ হয়? হ্যাঁ, ওরা সব ভল্লুকের মুখে যাবে হুজুর। আমার মেয়েটাকেও ভল্লুকের মুখেই দেবে। সে কি, কি বলছো? কি ভল্লুকের মুখে দেবে? হ্যাঁ, ওরা চোখের পুজো করে, আর ভল্লুক সে দেবতারই বাহন। দেবতারা তো কিছু আহার করে না, তাই অনেকগুলো ভল্লুক ওরা পুষেছে। দেবতার ভোগ সেই বাহনকেই খাওয়ায়। হুজুর, আপনারা তো বাবু হাওয়াই পাখির পেটের মধ্যে বসে আকাশে ওড়েন দেখেছি। হুজুর, আমার মেয়েটাকে বাঁচান না হুজুর। আপনার বন্ধুদের তো বাঁচাবেনি, আমার মেয়েটাই বা কেন বাদ যায় হুজুর? শুধু আমি কেন, আমরা সবাই আপনার কেনা চাকর হয়ে থাকবো হুজুর। সরোজ হেসে বলল, না না, কেনা চাকর আমার দরকার নেই সর্দার। তা এখন কোনো রকম সাহায্য করতে পারো, যাতে আমি কামরূপ পর্যন্ত গিয়ে পৌঁছতে পারি? দেখো, আমি একা তো আর কিছু করতে পারবো না। লোকজন চাই তো, গুলি গোলা বারুদ অস্ত্র শস্ত্র সবই তো চাই। নিশ্চয় বাবু, আমরা আমার 10 দাড়ি ছিপে আপনাকে কামরূপে পৌঁছে দিয়ে সেখানেই আমার লোক অপেক্ষা করবে। তারপর আবার ওই ছিপেই আপনাদের এখানে নিয়ে আসবে। আচ্ছা বেশ, কালই আমি যাব। পরদিন নৌকো প্রস্তুত হল সরোজকে কামরূপ নিয়ে যাওয়ার জন্য। আবাং সর্দার নদীর তীরে এসে সরোজকে বিদায় দিতে গিয়ে বলল, হুজুর, আপনি এখন ভরসা। এমন জিনিস আনবেন যাতে ওদের ওই গা শুদ্ধ উজাড় হয়ে যায়, সব খতম। আচ্ছা বেশ, ঠিক আছে, আসি তাহলে এখন। হাসতে হাসতে এই কথাটা বলে সরোজ নৌকায় উঠে বসল। পুলিশ মহলে হইচই পড়ে গেছে। কলকাতার বিখ্যাত চোখের ডাক্তার অজয় চৌধুরী
তার সঙ্গে তার সঙ্গী দুজন ধনী বন্ধু কামরূপের উমানন্দ ভৈরব দেখতে গিয়ে নিরুদ্দেশ হয়েছেন। হ্যাঁ, লোক তিনটে ঘূর্ণির জলে ডুবে গেলেই তো সকল ল্যাঠাই চুকে যেত, পুলিশও পরিশ্রমের হাত থেকে বাঁচত। কিন্তু অসমের কোনো এক বনরক্ষক সাহেব সেদিন নৌকা করে সান্ধ্য ভ্রমণ করতে করতে নদীর জলে একটা শিশি ভাসতে দেখেন। সেটাকে উঠিয়ে নিয়ে তার মধ্যে একখানা চিঠি পেয়েছেন, আর সেই চিঠিখানাতেই নিরুদ্দিষ্ট লোক তিনজনের সন্ধান আছে বলেই জানা যায়। জঙ্গলিরাই তাদের ধরে নিয়ে গেছে বলে প্রকাশ, আর পুলিশ এখন তাদেরকেই উদ্ধার করবার জন্য তৈরি হচ্ছে। খবরের কাগজে খবরটা পেয়েই কলকাতা পুলিশের অনুমতিপত্র নিয়ে ডেভিড আর সানি কামাখ্যায় রওনা হল। অসমের পুলিশরা তো প্রথমে হেসেই উড়িয়ে দিল। যে বাঙালি 1 ঘন্টা পাহাড়ে চড়েই হাঁপিয়ে পড়ে, তারা যাবে কিনা অসমের জঙ্গলে জানা আছে। ডেভিড বলল, দেখুন, আমরা দুজনে ইংরেজ, বাঙালি নই। পুলিশের কর্তারা তো হেসেই বাঁচে না, বলল, আরে মশাই, ধুতি আর পাঞ্জাবি পরা ইংরেজ? হ্যাঁ, আরে বাবা, ভালো ইংরেজি বলতে পারলে আর চেহারা ফর্সা হলেই বুঝি ইংরেজ হয়? ডেভিড বুঝল এদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, বলল, ঠিক আছে, বেশ, আমরা বাঙালি। তবে বাঙালিদের সাহস আছে কিনা দেখবার জন্য আমরা শুধু দুজনে জঙ্গলের মধ্যে যাব। আপনাদের সাহায্যের কোনো দরকার নেই, শুধু এই চিঠিখানা একবার দেখাতে চাই, আর বন্দুক, গুলি, বারুদ যা যা দরকার সব আমাদের সঙ্গেই আছে। হ্যাঁ, সে কি, আপনাদের সঙ্গে বন্দুক, গুলি, বারুদ সব আছে? তাহলে তো আপনাদেরকে ছাড়ব না। আপনারা যে নার্কিস্ট নন তার প্রমাণ কি? এই দেখুন, কলকাতা পুলিশ কমিশনারের চিঠি। চিঠিখানা বের করে পুলিশ সুপারের হাতে দিতেই তিনি সাগ্রহে পড়ে ফেললেন। তারপর বললেন, হ্যাঁ, আরে মশাই, আপনারা যে পুলিশের লোক তা তো জানতুম না। মানে তা লোকজন যা দরকার আপনি নিয়ে যান। না, লোকজনের এখন আর কোনো দরকার নেই। আপনি আমাদের বাঙালি বলে খুব অবজ্ঞা করছিলেন না, তাই আমি দেখিয়ে দেব যে বাঙালির কত সাহস, আর আমরা দুজনে গিয়ে তিনজনকে ঠিক উদ্ধার করে আনব। না মানে, হ্যাঁ, আপনারা যে বাঙালি নন তা তো চিঠিতেই দেখলুম। ব্যাস, আমরা দুজনেই ইংরেজ। তবে ইংরেজ হলেই যে খুব সাহসী হবে এমন তো কোনো কথা নেই। আমাদের যে দুজন বন্ধুকে জঙ্গলিরা ধরে নিয়ে গেছে তারা আমাদের চেয়ে অনেক বেশি সাহসী। আর আপনি তো একটু আগেই বললেন, ফর্সা চেহারা আর ভালো ইংরেজি বললেই সাহেব হওয়া যায় না। আপনি আমাদের বাঙালি বলেই জানবেন। পুলিশ সুপার খানিকক্ষণ কোনো কথা বলতে পারলেন না। অন্য কেউ হলে হয়তো গলা টিপে থানা থেকে বেরি করে দিতেন, কিন্তু এ যে ধুতি চাদর পরা সাহেব, তার ওপর পুলিশ কমিশনারের পরিচয়পত্র, সেই জন্যই তিনি চুপ করেই রইলেন। পরদিন সকালে ডেভিড ও সানি গোটা চারেক প্যাকিং বাক্স মুটেদের মাথায় চাপিয়ে, কাঁধে বন্দুক নিয়ে, কোমরে ছোরা আর রিভলভার ঝুলিয়ে বেরিয়ে পড়ল। সরোজ ফিরছিল। জঙ্গলিদের ছিপ চালাবার কৌশল অতি চমৎকার। দ্রুতগতিতে ছিপখানা এগিয়ে চলেছে, একটুও দুলছে না। দেখে সরোজের মনে হল বাইচ খেলার প্রতিযোগিতা করলে অতি সহজেই এরা প্রথম হতে পারে। যাক, পথ তো বড় কম নয়, ঘুরে ফিরে যেতে প্রায় 1.5 দিন লাগে। প্রথম দিনটা কিন্তু সরোজের মন্দ কাটেনি। ছিপে উঠে বেশ আনন্দই পাওয়া যায়। দুপাশে পাহাড় আর জঙ্গলকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে বেশ ভালোই লাগে। কিন্তু সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে উঠলেই দৃষ্টি আর বেশি দূর চলে না, মনটা ভারী হয়ে ওঠে। বিনয়বাবু আর ডাক্তারকে নিয়ে জঙ্গলিরা এখন যে কি করছে সেই দুর্ভাবনা মনে জাগে। কালো আকাশের গায়ে চাঁদ উঠেছে। নদীর জলে ঢেউয়ের তালে তালে, গাছের পাতায়, পাহাড়ের মাথায়, মেঘের কোলে চাঁদের আলো যেন নেচে নেচে চলছে। কিন্তু সরোজের তা দেখতে ভালো লাগে না। তার চোখের সামনেই ভেসে ওঠে কঠিন পাহাড়ের অন্ধকার গুহার মধ্যে দুখানা পরিচিত মুখ। সরোজ বুঝতে পারে, আহার না পেয়ে, জল না খেয়ে সে মুখে যেন
ব্যথা ফুটে উঠেছে। তারা শুধু প্রতীক্ষায় কান পেতে আছে কখন বাইরে পাহাড়ের বুকে সরোজের বন্দুকের কর্কশ শব্দ শুনতে পাবে। ভাবতে ভাবতেই সরোজ চঞ্চল হয়ে ওঠে। তখনই একটা কিছু করে ফেলতে ইচ্ছে হয়। তারপর আবারও ধীরে ধীরে নদীর ঠান্ডা বাতাস লেগে তার মাথাও ঠান্ডা হয়ে আসে, ঘুম পায়। চোখ বুজে একবার শুয়ে পড়বার চেষ্টাও করে, কিন্তু এই সরু ছিপে শোয়ার জায়গাই বা কোথায়? নড়তে চড়তেই ছিপ দুলে ওঠে, মাঝি হাঁকে, হুঁশিয়ার! সরোজ আবারও ঠিক হয়ে বসে। মাঝি জিজ্ঞাসা করল, বাবু, ঘুমাইবেন? তীরে নৌকা লাগাবো? হ্যাঁ, তার বন্ধুরা পাহাড়ের গুহার মাঝে অন্ধকারে পড়ে আছে, এখন তার ঘুমাবার অবসর কোথায়? সরোজ বলল, না না, ঘুমাবো না, চলো। কিন্তু বিপদ যখন আসে তখন সে একা আসে না। সরোজ আহার নিদ্রা ছেড়ে অত তাড়াতাড়ি করলে কি হবে? কিছু দূর যেতে না যেতেই আবারও নতুন এক বিপদ ঘটল। হঠাৎই একটা বাচ্চা হাতি বোধহয় খেলা করতে করতে জলে গিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গেই সুবিধা বুঝে একটা কুমির তাকে টেনে নিয়ে গেল। কোনোরকমেই বাচ্চা হাতি নিজেকে রক্ষা করতে না পেরে প্রাণপণে চিৎকার করতে লাগল। দলের বড় বড় হাতিগুলোর মধ্যে সারা পড়ে গেল। দলশুদ্ধ সমস্ত হাতি জলে নামল সেই বাচ্চাটাকে রক্ষা করবার জন্য। অতগুলো হাতির দাপটে জল তোলপাড় হয়ে উঠল, কিন্তু বাচ্চাটাকে তার আগেই কুমির জলের অনেক নিচে টেনে নিয়ে গেছে। হাতির দল বাচ্চাটাকে খুঁজে হয়রান হয়ে রাগে গর্জে সারা নদী তোলপাড় করে তুলল। শেষে সরোজদের ছিপ নৌকাটাও চোখে পড়তে যত অনিষ্টের মূল ওই নৌকাখানা মনে করে কয়েকটা হাতি সেই দিকেই সাঁতরে এসে সুরে করে নৌকাখানা একেবারে উল্টে দিল। তারপরই লোকগুলো জলে পড়ে আত্মরক্ষার চেষ্টা করছে দেখে সুরে জড়িয়ে তাদের এদিক ওদিক ছুঁড়ে ফেলতে লাগলো। সরোজের একটু তন্দ্রা এসেছিল, জলে পড়তেই তন্দ্রা ছুটেও গেল। ঘটনাটা বুঝে নিতেও কিন্তু সরোজের বেশিক্ষণ লাগলো না। এই অন্ধকারে যেভাবেই হোক হাতির চোখকে ফাঁকি দিয়ে একেবারে ওপারে গিয়ে উঠবার জন্য সেও ব্যস্ত হয়ে উঠল। কিন্তু যেখানে বাঘের ভয় সেইখানেই নাকি সন্ধ্যা হয়। সরোজ ডুবসাঁতারে নদী পার হচ্ছিল, কিন্তু একেবারে তো আর ডুবে থাকা চলে না, শ্বাস তো নিতে হবে। সরোজ নিঃশ্বাস ফেলার জন্য ভেসে উঠতেই একেবারে হাতির সুরের ডগায়। আর যায় কোথায়? সঙ্গে সঙ্গেই হাতিটা তাকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল। সরোজ গিয়ে পড়ল আর একটা হাতির সামনে, সেও তাকে ছুঁড়ে মারল। নাকে মুখে জল ঢুকে ডুবে ভেসে আঘাত লেগে কি যে হলো সরোজ তার কিছুই বুঝতে পারল না। সে আর চোখ চাইতেও পারল না। হঠাৎ করেই তার মাথার মধ্যে যেন কি একটা ঘটে গেল। শুধু মনে হতে লাগলো একটা কথা, মৃত্যু। মৃত্যু? হ্যাঁ, যে মরণকে এতদিন ধরে দুর্জয় সাহস, বুদ্ধি আর সাবধানতায় ফাঁকি দিয়ে আসছে, সেই মরণ আজ নাকি তাকে গ্রেপ্তার করেছে। জীবনের ওপারে অন্ধকারে তাকে নাকি এখনই তাহলে কি সত্যি টেনে নিয়ে যাবে? মৃত্যু আর অন্ধকার। শ্যামল বাংলার সমতল জমির পিছনেই এমন যে দুর্গম ঘন পাহাড়ি জঙ্গল থাকতে পারে, ডেভিড বা সনি এর আগে তার ধারণাও করতে পারেনি। এই জঙ্গলের ভেতর দিয়ে এক পায়ে এগোনোই মুশকিল। অসমের জঙ্গল আফ্রিকার জঙ্গলকেও যেন ছাড়িয়ে গেছে। নদীর তীরে জঙ্গলটা তবু কিছুটা ফাঁকা। গাছের সারি কম্বলে পথ করে নিয়ে চলা অনেক সহজ। ওরা দুজনে নদীর তীর ধরেই চলল। অজানার উদ্দেশ্যে কতদিন কতদূর যে যেতে হবে কিছুই ওদের জানা নেই। শুধু চলতে হবে বলেই যেন পথ চলা। চলছে তো চলছেই। রাতে আগুন জেলে যাদের পাহারা দেওয়ার কথা
তারা হঠাৎই চিৎকার করে উঠল, বাবু, বাবু বিপদ, বাবু বিপদ, বাবু বিপদ, বাবু বিপদ। ডেভিড, সনি আর বাকি সকলের সঙ্গে সঙ্গেই ঘুম ভাঙল। উঠে বসে তারা জিজ্ঞাসা করল, কি হয়েছে কি বাবু, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে সকলেই পেয়েছিল। দূরে, বহু দূরে সমুদ্র গর্জনের মতন একটা অস্পষ্ট শব্দ। ডেভিড বলল, কি ঝড় উঠেছে বুঝি? না 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 বাবু, হাতির পাল আসছে, এখনই এসে পড়বে। নিন নিন, তাড়াতাড়ি। তাড়াতাড়ি কি করবেন? বাবু, একটা গাছে উঠে পড়ুন, উঁচু শক্ত গাছ হলে ভালো হয়। তারপরই লোকটা চারদিক দেখতে দেখতে বলল, ওই গাছটা বেশ মজবুত বাবু, না হলে অন্য গাছ হাতির সামনে টিকবে না। আচ্ছা ঠিক আছে, আর এই বাক্সগুলো, এগুলোই তো আমাদের সব কিছু। এর মধ্যে গুলি আছে, বারুদ আছে। ওগুলো যদি নষ্ট হয় তাহলে তো যে কাজে যাচ্ছি তা আর হবে না। সে ব্যবস্থা আমরা করছি বাবু। বলেই পাশাপাশি ৩-৪টে গাছে, যেখানে একটা ঝোপের মতো করে ফেলেছে, সেইখানেই বাক্সগুলো ঠিকমতো লুকিয়ে রেখে ওরা বাকি কজনও গাছে উঠে বসল। সারা দিনের পরিশ্রম, দেহ মন শ্রান্ত হয়ে পড়েছে। কোথায় ভালো করে ঘুমিয়ে চাঙ্গা হয়ে উঠবে, তা না গাছে চড়ে বসে থাকা এই রাতে। এদিকে মেঘের গর্জন ক্রমেই যেন কাছে আসতে লাগল। শুনতে শুনতেই মনে হয় যেন একটা ভীষণ জলোচ্ছ্বাস গর্জন করতে করতে চারদিকটা একেবারে ভাসিয়ে ছুটে আসছে, যেন প্রলয়েরই পূর্ব মুহূর্ত। অনন্ত জল এসে নদী, গাছ, বন সমস্তটাই ভাসিয়ে নিয়ে যাবে, কেউ বাঁচবে না, কিছুই থাকবে না। কুলিরাও প্রত্যেকে তখন গাছেই উঠে বসেছে। দূরের বনে তখন মরমর করে গাছ ভাঙছে, থপথপ করে হাতির পায়ের শব্দ স্পষ্ট হয়ে উঠছে। শুধু অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎই একটা কুলি চিৎকার করে উঠল, ওরে বাবা রে, ভাল্লুক, ভাল্লুক! লোকটা গাছ থেকে পড়ে যায় আর কি। ডেভিডও সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলল। ডেভিড দেখল একটা ভাল্লুক তার পাশেই গাছে উঠে বসে আছে। ডেভিড বন্দুক বের করল, কিন্তু এখন গুলি করা ঠিক হবে কিনা বুঝতে পারল না। ভাল্লুকটা যদি গুলি খেয়ে ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে, তাহলে তো সব শুদ্ধ নিচে পড়ে হাতির পায়ের তলায় থেতলে মরতে হবে। ডেভিড গুলি করতে পারল না। নদীর জলে তখন হাতির মাতামাতি শুরু হয়ে গেছে। একদম ঠিক সেই মুহূর্তেই গাছের মাথায় হঠাৎ যেন শব্দ করে কি একটা এসে পড়ল। কুলিরা চিৎকার করে উঠল, গাছ কেঁপে উঠল, ভাল্লুকটা নিচে পড়ে গেল। এই অতর্কিত কম্পনে দুজন কুলি আর ডেভিডও ঘুরে পড়ে গেল। তারা নিচেই পড়ে যেত, শুধু গাছে পা লটকানো ছিল বলেই রক্ষা। মাথাটা নিচের দিক করে ঝুলতে লাগল। আবারও ঠিক হয়ে বসতে কিন্তু ডেভিডের দেরি হলো না। নিজেই উঠে বসে অনেক কষ্ট করে কুলি দুজনকে উঠিয়ে দিল। তারপরই টর্চের আলো ফেলে মাথার ওপর কি ঘটেছে একবার দেখল। সাদা জামা কাপড়, হ্যাঁ মানুষ বলেই তো মনে হচ্ছে। এই যে দেখো তো, ওটা মানুষ নাকি? সমস্ত কুলি একসঙ্গেই জবাব দিল, হ্যাঁ বাবু, মানুষ। তোরা কেউ গিয়ে লোকটাকে নামাতে পারবি? বাবু, এই সকাল না হলে পারবো না। তাহলে তো লোকটা এমন ভাবে সারা রাত থাকলে মরে যাবে। মরতে কি আর বাকি আছে বাবু? হাতির সামনে পড়েছিল, সুরে জড়িয়ে সুরে মেরেছে। কোত্থেকে ওই গাছের ওপর এসে পড়েছে কে জানে। বাবু, ও কি আর এখনো বেঁচে আছে রে? আবার ওকে নামাতে গিয়ে আমরা হয়তো অন্ধকারে পড়ে মরবো। সকাল হোক, তারপরে দেখা যাবে। ডেভিড সকাল হওয়ার প্রতীক্ষায় চুপ করে রইল। সানি জিজ্ঞাসা করল, ওই বলতে পারিস রাত কত হলো? আগে 3 প্রহর বাবু। উড়ি বাবা, ও বাবু। হঠাৎই গাছের ওপর লোকটা একটু নড়ে চড়েই উঠল। অস্পষ্ট যেন কথা শোনা গেল। লোকটা আরেকটু নড়তে গেল,
তখন গাছের ডালগুলো তার গায়ে বিঁধতেই লোকটা আবারও কাতরভাবে বলল, ও ও ও বাবা, ওরে বাবা রে, মরে গেলাম রে। সানি, এ তো বাঙালি, গলাটাও ছেনা ছেনা। বলল ডেভিড। সানি জিজ্ঞাসা করল, হ্যাঁ, কিন্তু কে বলুন দেখি? সানি, যেই হোক না কেন, বেঁচে যখন আছে তখন এখনই ওকে গাছ থেকে নামাতে হবে। তারপর কুলিদের দিকে তাকিয়ে বলল, এই শোন, এখনই নামা ওকে, দেখছিস না বেঁচে আছে, কথা বলছে। হ্যাঁ, কিন্তু বাবু এই অন্ধকারে? না না বাবু, পারবো না। বকশিস দেব। বাবু, যদি পড়ি তো মরে যাব বাবু। আর সকাল হতে তো বেশি দেরি নেই, 2-3 ঘন্টা পরেই নামাবো। ঠিক আছে, কিন্তু ততক্ষণে যদি লোকটা মারা যায়? বাবু, 2 ঘন্টায় কি আর লোকে মরে? ও বাবা গো, যন্ত্রণা। ও ও ইস, একটা লোক এমনভাবে চোখের সামনে ঘুমাবে আর নিশ্চেষ্ট হয়ে আমরা বসে দেখব? অসম্ভব। জানি, আমি টর্চের আলো ধরছি। শোন, তোরা ওকে নামা। এই রাতে পারবো না বাবু। পারতেই হবে, না পারলে আমি তোদেরকে গুলি করব। এই জঙ্গলে দেখি কে রক্ষা করে তোদের। হয় মর, না হয় হুকুম তামিল কর। কথাটা বলেই কুলিদেরকে ভয় দেখাবার জন্য ডেভিড পিস্তল বের করেই ঘোড়া টিপল। পিস্তল গর্জে উঠল, সঙ্গে সঙ্গেই একটা আগুনের শিখা তীরের মতো সামনে ছুটে গেল। কুলিরা কিন্তু এবার সত্যিই ভয় পেল। ডেভিড বলল, হুকুম মানবি নাকি না? আগে হুজুর, মানবো মানবো হুজুর। সকলেই গাছ থেকে নামল। নিচে যে আগুনটা জ্বলছিল তাও ততক্ষণে নিভে এসেছে। কাঠকুটো জোগাড় করে আগুনকে আরও উজ্জ্বল করা হলো। সেই আলোতেই 3 জন কুলি দড়ি নিয়ে আবারও গাছে উঠল। দড়ি বেঁধে গাছের ওপর থেকে লোকটাকে ধীরে ধীরে নামিয়ে দেওয়া হলো। সনি ও ডেভিড দড়ি খুলতে গিয়ে লোকটার মুখের দিকে টর্চের আলো ফেলে চমকে উঠল। সরোজ! হ্যাঁ, এ কি? এ তো সরোজ। বিস্ময়ে তাদের এবার মুখের কথা হারিয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই পাশের একটা কুলি চিৎকার করে উঠল। সানি মুখ ফিরিয়ে দেখার আগেই পাশের গাছের শাখায় থাকা একটা সাপ সানির ডান হাতে ছোবল মারল। ডেভিড, ডেভিড, ডেভিড! আর্তনাদ করে সানি সেখানেই বসে পড়ল। বিপদের ওপর বিপদ। সরোজকে যে দড়ি দিয়ে নামানো হয়েছিল সেই দড়ি দিয়েই সানির হাতে ডেভিড একটার পর একটা তাগা বেঁধে দিল, বিষের রক্ত যেন সারা দেহে ছড়াতে না পারে। দেখতে দেখতেই সনির হাতখানা নীল হয়ে উঠল। রক্ত চলাচল তা তো কখনো একেবারে বন্ধ হতে পারে না। দড়ির ফাঁস বাঁধার জন্যই বেশি রক্ত চলাচল হলো না বটে, কিন্তু কম করে হলেও তো হচ্ছিল। তার ফলেই আকাশে প্রভাতী আলো দেখা দেওয়ার আগেই সানি বিষে জড়জড় হয়ে মাটির ওপর শুয়ে পড়ল। কুলিদের অনেক চেষ্টার পরে সরোজের তখন জ্ঞান ফিরে এসেছে। তার বাহাতটা ফুলে উঠেছে, নড়বার কোনো উপায়ই নেই, ভেঙে গেছে হয়তো। এবার কয়েক মুহূর্তের মধ্যেই সুস্থ হয়ে সরোজ উঠে বসল। ডেভিডকে দেখে বলল, হে কি আশ্চর্য! তোমায় আমি এখানে দেখবো আশাই করিনি ডেভিড। আমাদের খবর পেলে কেমন করে? নসির শিশির মধ্যে চিঠি দিয়েছিলে মনে আছে? ওহো হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তারপর সানিকে ওরকম আচ্ছন্নভাবে পড়ে থাকতে দেখে বলল, তা সানির কি হলো? ওরমভাবে হাত বাঁধা যে? সাপে কামড়েছে। ইস, বলো কি? তাই তো। এবার একটা কুলির দিকে ফিরে বলল, এই শোন, সাপে কামড়ানোর ওষুধ জানিস? আগে না হুজুর। আচ্ছা, তা জিজ্ঞাসা করে দেখ তোদের মধ্যে কেউ জানে কিনা। কুলিটা উঠে গিয়ে প্রত্যেককে জিজ্ঞাসা করে ফিরে এসে বলল, না হুজুর, কেউ জানে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখানে কোনো গাঁ আছে কিনা জানিস? হ্যাঁ আছে হুজুর, 5 কোষ দূরে, 1 প্রহরের পথ। তবে ছুটে যা, সেখান থেকে সাপের ওঝা ডেকে আন, না হলে এই বাবু মারা পড়বে। হ্যাঁ, একা?
আমি পারবো না হুজুর, ভয় লাগে, যা জঙ্গল। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে দুজনেই যা। শোন, ছুটে যাবি আর আসবি, বুঝলি? কলিতা তখনই একজনকে সঙ্গে নিয়ে গায়ের দিকে ছুটতে ছুটতে রওনা হলো। এবার ডেভিড একজনকে ডেকে বলল, শোন, রুমাল ভিজিয়ে জল নিয়ে আয়। ডেভিড পকেট থেকে রুমাল বার করল। কলিতাও রুমাল ভিজিয়ে জল আনল। সেই ভেজা রুমাল সানির মাথায় দিল, যাতে বিষের অপকার কম হয়। মুখে কারো কোনো কথা নেই। ভবিষ্যতের কথা ভেবে প্রত্যেকেই চুপ করে বসে। যদি ওঝা না পাওয়া যায়, তাহলে এই জঙ্গলের মধ্যেই সানিকে রেখে ওদের চলে যেতে হবে। এ কি কম দুঃখের কথা? বন্ধুরা, আপনারা শুনছিলেন সূচিপত্রের গল্পে অনির্বাণের সঙ্গে আজকের কাহিনী ধীরেন্দ্রলাল ধরের কলমে জকের জঙ্গলে প্রথম পর্ব। এখনো পর্যন্ত গল্পটা আপনাদের কেমন লাগছে? অবশ্যই প্রত্যেকবারের মতো আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গল্প ভালো লাগলে লাইক, সাথে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। সঙ্গে আবারও বলি, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয় পরের গল্প বা পরের পর্বের নোটিফিকেশনের জন্য। আবারও ফিরছি কয়েকদিনের মধ্যে গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্বের সঙ্গে। আমাদের প্রত্যেক প্রিয় শ্রোতা বন্ধুদের জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন।